আপনারা একটু তাড়াতাড়ি সবাইকে মেনশন দেন, দ্রুত সবাই একটু জয়েন করে ফেলুক। আপনারা একটু তাড়াতাড়ি সবাইকে মেনশন দেন, দ্রুত সবাই একটু জয়েন করে ফেলুক, খুব দ্রুত। মোবাইলের চার্জ কেমন আছেন সবাই? ভালো তো? কিসের কোড এটা? এগুলো তো আমি জানি না। সংখ্যা কি আর বাড়বে নাকি আমি শুরু করে দেব? অয়ন্তিকা, তোমাকে আমি চিনছি কারণ তুমি নোট পোস্ট করেছো। আমি আসলে জানি না তোমাদের গ্রুপ কীভাবে কী হয়।
স্টার্ট করে দিই তাহলে। ওকে, যেহেতু স্টার্ট করার নির্দেশনা চলে আসছে, সুতরাং আর দেরি করা যাবে না। রং তুলি ক্লাসে আয়, থ্যাংক ইউ। ওকে, তাহলে লেটস স্টার্ট। আজকে আমাদের 4th ক্লাস। গতকালকে নেটের প্রবলেমের জন্য ক্লাসের কোয়ালিটিটাই নষ্ট হয়ে গেছে। গতকালকে ক্লাসটাতে নেটের খুব প্রয়োজনীয়তা ছিল, যেহেতু পুরাটাই লাস্টের দিকে ড্রয়িংয়ের উপরে গুরুত্ব ছিল। তো যাই হোক, এখন দুঃখজনকভাবে নেটটা আমাদেরকে সাপোর্ট করে নাই। আজকে আমি মূল পড়াতে যাওয়ার আগে আমি অল্প 4-5টা পিডিএফ দেখাবো। আমি এখান থেকে 4 থেকে 5টা জিনিস বলবো, এগুলা পরীক্ষায় আসবে, সেটা একাডেমিক হোক, অ্যাডমিশান হোক, যে কোনো জায়গার অ্যাডমিশানে। আচ্ছা, শুরুতেই আমি তো তোমাদেরকে পরিপাক পড়ানো শুরু করেছিলাম একটা গ্রন্থি দিয়ে, লিভার দিয়ে। তো আজকে আমি একটু আলাদাভাবে শুরু করছি, পরিপাক নালী দিয়ে শুরু করতেছি। দেখো, তোমাদের বইয়ে পরিপাক নালী, টোটাল পৌষ্টিক নালীর মানে লেন্থ, এগুলা সংখ্যাগুলা তোমাকে খুব বেশি বিব্রত করতে পারে। একটা উপায় হচ্ছে, এই সংখ্যাগুলো পড়ার একটা উপায় হচ্ছে বাদ দিয়ে দেওয়া। তো বাদ দিয়ে দিলে কি হবে, সাধারণত ওই মানে হুটহাট 2-1টা পরীক্ষায় আসে, বেশিরভাগ পরীক্ষায় এগুলো আসে না। তো যার কারণে সংখ্যা বাদ দিয়ে দেওয়া ভালো। অল্প 2-1টা পড়বেন, অল্প 2-1টা পড়বেন। কোন 2-1টা পড়বেন সেগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যেমন আপনি পড়বেন যে, আমি দেখাচ্ছি সবই, কিন্তু আপনি পড়বেন শুধুমাত্র এই যে পৌষ্টিক নালী 8 থেকে 10 মিটার লম্বা হয়, শেষ, এটা পড়বেন। আর এখানে দেখেন, এইটার ডাবল, গলবিলের ডাবল হচ্ছে অন্ননালী, আর পাকস্থলীর প্রস্থ অপেক্ষা দ্বিগুণ হলো দৈর্ঘ্য, দ্বিগুণ জাস্ট। এইটা খালি একটু মনে রাখবেন, যেটা মোটামুটিভাবে 12.5 আর 25 ধরতে পারেন। 23 থেকে 25 বলছে, তো মোটামুটিভাবে 12.5 থেকে 25। এগুলো তো আজমল স্যারের বই আপনারা জানেনই, বছরে বছরে চেঞ্জ হয়। আপনার গত বছর গলবিল দেখা যাচ্ছে এবছরের গলবিলটা একটু লম্বা, স্যারের গলবিলটা বেড়ে গেছে। দেখা যাচ্ছে গতবারের পাকস্থলীর থেকে এবছরের পাকস্থলীর দৈর্ঘ্যটা 0.5 সেন্টিমিটার হয়তো মোটা হয়েছে, মানে বা দৈর্ঘ্যে বাড়ছে, এরকম আর কি। তো এগুলো নিয়ে তো ভেজাল আছেই। তো এগুলো যা আছে আমি আজমল স্যারের বই থেকেই সরাসরি বলতেছি, 2-1টা অন্য বই থেকেও বলবো। তা এটা একটু পড়ে নেবেন, ঠিক আছে, নিজ দায়িত্বে। 12.5 × 2 25, তাহলে অন্ননালী। আর পাকস্থলীর হচ্ছে এটা। ক্ষুদ্রান্ত ওভারঅল পড়তে পারেন শুধু 6 থেকে 7 মিটার, এটা পড়তে পারেন। আর বৃহদান্ত্র হচ্ছে 1.5 মিটার। আর ভিতরে কিছু পড়ার দরকার নাই। একটা মিল করার জন্য স্যারেরা 25 সেন্টিমিটারটাকে খুব পছন্দ করে। সো যেখানে যেখানে 25 পাবেন পড়ে ফেলতে হবে। যেমন অন্ননালী 25, মানে ইউসোফেগাস, ঠিক তেমনি ডিডোনামও আবার দেখেন 25, ডিডোনামও মোটামুটি 25 থেকে 30 বলছে, এই জন্য একটু পড়তে পারেন। একটা পরীক্ষায় এটাও আসে যে ক্ষুদ্রান্তের 5 ভাগের 3 ভাগই হচ্ছে ইলিয়াম, ক্ষুদ্রান্তের 5 ভাগের 3 ভাগই হচ্ছে ইলিয়াম। তো এই সংখ্যাগুলা এই কটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। ছোটবেলার কোশ্চেন এখনও পরীক্ষায় আসে যে ক্ষুদ্রান্তের অংশ কি কি, ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম, এগুলো আমি ডিটেলে আর যাচ্ছি না। আর বৃহদান্তের হচ্ছে সিকাম, কোলন আর রেকটাম, সিকাম, কোলন আর মলাশয়। এই সিকামে কি থাকে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। আপনারা এটা একটু পড়তে পারেন স্টার চিহ্ন দিয়ে, যে সিকামে কি থাকে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স থাকে, শেষ, আর কিছু পড়তে হবে না, ঠিক আছে? তাহলে কি পড়লেন, 8 থেকে 10 মিটার লম্বা, এটা একটা পড়লেন, ব্যাস, আর কিছু করার দরকার নাই। এই গলবিল আর অন্ননালী, এটা একটা পড়লেন। পাকস্থলীর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দ্বিগুণ, প্রায় বলেছি, মানে 15 দুগুণে 30 ধরতে পারেন। আর ক্ষুদ্রান্তের হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা, বৃহদান্তের হচ্ছে 1.5 মিটার। পারলে একটু পড়লেন, না পারলে নাই। ইলিয়ামটা পড়বেন, ক্ষুদ্রান্তের 5 ভাগের 3 ভাগই হচ্ছে ইলিয়াম, শেষ। আর অ্যাপেন্ডিক্স কার সাথে যুক্ত থাকে, সিকামের সাথে। এই আর কিছু পড়ার দরকার নাই। নল একেবারে শেষ, নলে বেশি সময় ব্যয় করবেন না, মন খারাপ হয়ে যাবে, ঠিক আছে? অপ্রয়োজনীয় কমেন্ট না করি, আজকে আমরা আস্তে আস্তে মজায় ঢুকবো, একটু ধীরে ধীরে, ঠিক আছে? আয় বাবা, এদিকে আয়। আহা, কি হলো সোনা, আসো আসো, আসতেছো না কেন? দেখো তো কেমন করতেছে, দুষ্টু। ঠিক আছে, শেষ। আচ্ছা, এখন এই
আপনি হচ্ছে যে পরিপাক গ্রন্থিগুলো পড়া শুরু করার আগে প্রথমে একটা জিনিস পরীক্ষায় আসে, এটা একটা হাই ভোল্টেজ কোশ্চেন। আপনার মুখের মধ্যে কি কি আছে দেখেন, আপনার মুখের মধ্যে জিহ্বার দাঁত আছে, এই যে টাং, তাহলে জিহ্বা এবং হচ্ছে দাঁত, এ দুটো একটু পড়তে হবে। জিহ্বা থেকে মাত্র দুইটা জিনিস পড়তে হয়, এটা হচ্ছে মিল অতি পড়তে পারেন। মিল অতি মানে খুব মিল বলে না, খুব অতিরিক্ত মিল দুজনের মধ্যে, তাহলে মিল অতি, মিষ্টি লবণাক্ত। দেখেন জিহ্বার সামনে টেস্ট বার্ড থাকে না, এই টেস্ট বার্ডগুলো 5 থেকে 10 দিন পর পর রিপ্লেস হয়, 5 থেকে 10 দিন পর পর নতুন নতুন টেস্ট বার্ড জন্ম নেয়। ঠিক আছে, শেষ। বেশি গ্যাঞ্জাম করেন না, অল্প বেশি এখানে আমি কোনো জ্ঞান ঝাড়তে যাচ্ছি না, এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে, একটা ক্লাসও নিয়ে যাওয়া যাবে শুধু জিহ্বার উপরে, তো দরকার নাই। আমরা জাস্ট পরীক্ষায় লাগবে যে কতদিন পর পর রিপ্লেস হয়, 5 থেকে 10 দিন পর পর, শেষ। আর কি পড়তে হবে, মিল অতি মানে সামনে মিষ্টি, তারপরে কি লবণাক্ত, তারপরে কি অম্লীয়, তারপরে কি তিতা, একদম শেষ প্রান্তে তিতা। তাহলে এটা পরীক্ষায় আসতে পারে, মিলতি। জিহ্বা পড়া শেষ, আমি এগুলোতে বেশি সময় নিচ্ছি না। এবার আসেন দাঁত থেকে খুবই অল্প কয়েকটা কথা পড়বো আমরা, দাঁত থেকে খুবই অল্প কয়েকটা কথা পড়বো, দাঁত থেকে খুবই অল্প কয়েকটা কথা পড়বো। দেখেন মোট 3টা কথা পড়বো, 3টা জিনিস। আমাদের দন্ত প্রকৃতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইফায়াডন্ট, একটা হচ্ছে থেকোডন্ট, আর একটা হচ্ছে হেটারোডন্ট। ডাই মানে কি 2, তো আমাদের দাঁত যেহেতু 2 বার ওঠে, ছোটবেলায় পড়ে যায়, নতুন করে আবার আস্তে আস্তে ওঠে, তাহলে যেহেতু আমাদের দাঁত 2 বার গজায়, তাই আমাদের দন্ত প্রকৃতিকে বলা হয় ডাইফায়াডন্ট, শেষ। আমাদের দাঁত মাড়ির মধ্যে ঢুকে থাকে, এ কারণে আমাদেরকে কি বলা হয়, দন্ত প্রকৃতিটাকে বলা হয় থেকোডন্ট, শেষ। আরেকটা হচ্ছে হেটারোডন্ট। আমাদের মোট 4 ধরনের দাঁত থাকে। কয় ধরনের দাঁত থাকে, 4 ধরনের দাঁত থাকে, এজন্য আমাদের দন্ত প্রকৃতিকে কি বলা হয়, হেটারোডন্ট। হেটারো মানে কি ভিন্ন, হোমো মানে এক, তাহলে হেটারোডন্ট মানে বিভিন্ন ধরনের দাঁত আছে। কয় ধরনের, 4 ধরনের, শেষ। তাহলে 4 ধরনের নামগুলা কি কি আছে দেখেন, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো সিজর মানে তো আপনারা বোঝেন, আপনাদের কিন্তু এটা ভুল হয় না, কারণ এটা আপনারা সবাই জানেন, I2C1 P2 M3, I2C1 P2 M3, এই সংকেতটা তো আপনারা সবাই জানেন যে দন্ত সংকেত I2C1 P2 M3। এটা কি, ধরেন আমি যদি ভাগ করি আমার মুখটাকে, খেয়াল করেন আমার মুখটাকে আমি ভাগ করতেছি, আমি যে কোনো এক পাশ চিন্তা করেন, তাহলে ওই যে কোনো এক পাশের আমি আসলে এক সাইডের কথা বলতেছি। দেখেন জাস্ট মনে করেন উপরের সাইডটা চিন্তা করেন, তাহলে এখানে I2 মানে ইনসিসর আছে 2টা, তারপরে ক্যানাইন 1টা, তারপরে প্রিমোলার 2টা, মোলার 3টা। এই হচ্ছে আমাদের দন্ত প্রকৃতি। তাহলে উপরে আছে, আবার নিচেও কি আছে না, নিচেও আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি I2C1 P2 M3, তাহলে নিচের পাটেও কি আছে, I2C1 P2 M3 আছে, তাই না? উপরের পাটেও আছে I2C1 P2 M3, নিচের পাটেও আছে I2C1 P2 M3, তাহলে এই পাশেও আছে। তাহলে এই পাশে আমরা কি করে দেবো, আমি যেহেতু 2 পাশে, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, আমি জাস্ট 2 দিয়ে গুণ করে দিলাম, আমি 2 বার লিখলাম না। এই হচ্ছে আমাদের দন্ত সংকেত লিখার নিয়মাবলী, বোঝা গেল? তাহলে এখানে আপনারা জাস্ট খালি হিসাবটা করেন, দেখেন তাহলে 2 আর 1 3, 2 5 3 8, তাহলে 8 দুগুণে কত হয় 16। তাহলে আমি বলতে পারি এদিকে 8টা, এদিকে 8টা, তাহলে মোট কয়টা হলো, 8 আর 8 16, আর নিচে কয়টা হলো, 8 আর 8 16, তাহলে মোট কয়টা, 32। তাহলে পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32, এটা আপনি মুখস্থ করবেন, আমাদের পূর্ণবয়স্ক দাঁতের সংখ্যা হচ্ছে 32, ঠিক আছে? দুইটা বিয়ে করলে স্যার এইভাবে 2 ভাগ করে প্রতি স্ত্রীকে দিতে পারবেন? তোমার ভাবি যদি শোনে তাহলে তোমাকে কি করবে জানো, পেটাবে ধরে, দুষ্ট কোথাকার। ডাক্তার হওয়ার জন্য বায়োলজির বিকল্প নেই, তাই আজ বায়োলজি শুরু করে দাও, ঠিক আছে? তাহলে ক্লিয়ার? তাহলে এইটা যেটা ঝামেলা হয়, আমি তোমাকে ছাত্র হিসাবে বলছি, শিক্ষক হিসাবে নয়, ঝামেলা হবে কোনটা জানো, I দিয়ে ইনসিসর তুমি তো পারবা, C দিয়ে ক্যানাইনও পারবা, P দিয়ে প্রিমোলার, M তে মোলার, তুমি ইংলিশ নামগুলো পারবা, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ঝামেলা হবে মোলার আর প্রিমোলার নিয়েও ঝামেলা হবে না, কারণ একদম মাড়ির দাঁতগুলোতে তুমি কি করো, খাবারকে পিষো, পেষণ দাঁত,
খাবারকে পিষে ভর্তা করে ফেলতেছো, তাহলে পেশন দাঁত তার আগে আছে, তাই নাম হচ্ছে অগ্রপেশন, প্রিমোলার। এটাও মন থাকবে। ঝামেলা হবে ইনসিসর আর ক্যানাইন, কোনটা কর্তন কোনটা ছেদন। আমি তোমাকে সহজ করে দিই, সিজর মানে কি? কাঁচি। কাঁচি দিয়ে কি করবে? কাটে। তাহলে মনে রাখবা ইনসিসর হলো কর্তন দাঁত, আর ক্যানাইন হচ্ছে কি? ওই যে ভ্যাম্পায়ারের মতো একটা দাঁত থাকে, দেখবা ভ্যাম্পায়ারের মতো একটা দাঁত থাকে, দেখবা এটা দিয়ে কি করা? ছিঁড়ে ফেলো না। তাহলে ছেঁড়ার জন্য কি ব্যবহার করা হয়? ক্যানাইন। মাংস ছিঁড়তেছো, তাহলে ছেদন দাঁত। হ্যাঁ, তাহলে কাটবা, ছিঁড়বা, ইনসিসর, ক্যানাইন, শেষ। তাহলে আমাদের এই কটা কথা জানলেই হবে। তাহলে কি কি বললাম? আমাদের দুইবার দাঁত ওঠে, তাই ডাইফায়াডন্ট। আমাদের দন্ত প্রকৃতি কি কি ধরনের? আমরা এটাকে বলতে পারি ডাইফায়াডন্ট, দুইবার উঠতেছে। আমাদের দাঁতগুলো মাড়ির মধ্যে ঢুকে আছে, তাই কি বলা হয়? থেকোডন্ট। আমাদের দাঁত 4 ধরনের, কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। এই কারণে 4 ধরনের যেহেতু দাঁত আছে, তাই আমাদের দন্ত প্রকৃতি হেটারোডন্ট বলতে পারি। তাহলে আমাদের দন্ত সংকেত, যারা ডেন্টালে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের দন্ত সংকেত হচ্ছে এইটা পূর্ণবয়স্কদের ক্ষেত্রে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল করবেন। বাচ্চাদের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, পি অ্যাবসেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে এই পি থাকে না, বাচ্চাদের ক্ষেত্রে এই পি থাকে না। তাহলে এখানে কি থাকে? I2C1 পি বাদ, এবং এমও দেখেন একটা করে কম আছে, এমও দেখেন একটা করে কম আছে। তাহলে হিসাব সোজা, I2C1 M2 পি বাদ, মোলার একটা করে কম। তাহলে 2 আর 3 2 5। তাহলে উপরে 5 দুগুণে 10, নিচেও 5 দুগুণে 10, টোটাল 20। তাহলে এইটা পরীক্ষায় আসে যে বাচ্চাদের বা দুধ দাঁত কয়টা? 20টা, আর পূর্ণবয়স্ক অবস্থায় 32টা। আমরা যখন চট দিয়ে দাঁত ফেলে দিই, 32 দাঁত ফেলে দেওয়ার কথা বলি, অনেকের 32 দাঁত এখনো ওঠেই নাই। পূর্ণবয়স্ক না হলে 32 দাঁত ওঠে না। সুতরাং একটু বুঝে শুনে চটটা দিবা, যে কখন মানে তুমি বলবা যে এক চরে যদি 32টা দাঁত ওঠে সবগুলা খুলে ফেলে দেবো, এই কথা বলো, ঠিক আছে? এই পিডিএফ কি আমাদের দেওয়া হবে? আমি জানি না পিডিএফটা দেওয়া হবে কিনা, একটু তোমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে তুলে নিও। হ্যাঁ, এটা আসলে আমি এভাবেই রেডি করেছি যাতে তোমাদের একটু সময় কম লাগে, নাহলে এগুলো সব লিখে লিখে পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, যেহেতু সময় কম। তাহলে তোমরা কি পড়বা বুঝছো? দন্ত প্রকৃতি 3 ধরনের দন্ত প্রকৃতির কথা পড়বা। আমাদের দাঁত আছে 4 ধরনের। পূর্ণবয়স্কদের দাঁতের সংকেত I2C1 P2 M3 মুখস্থ করে ফেলবা। আর হচ্ছে দুধ দাঁতের হচ্ছে এইটা, ক্লিয়ার? আচ্ছা, 6 থেকে 8 মাস পর্যন্ত আমাদের কোনো দাঁত ওঠে না। কেন দাঁত ওঠে না বলো তো? কারণ 6 মাস পর্যন্ত বাচ্চারা শুধু মায়ের বুকের দুধ খায়। এখন যদি দাঁত উঠতো তাহলে তো একটু কষ্ট হতো মায়ের, কারণ ওই দাঁতে কামড় দেয় বাচ্চারা দুধে, জানো, মানে নিপলে কামড় দেয়, মায়ের খুব কষ্ট হয়। তো 6 থেকে 8 মাস পর্যন্ত বাচ্চাদের দাঁত ওঠে না। 6 বছর পর্যন্ত যে দাঁতগুলো থাকে সেটাকে বলা হয় দুধ দাঁত। এটাকে ডেসিডুয়াস দাঁতও বলে, খালি নামটা জানো, কারণ এখন আর বিশ্লেষণ করার দরকার নাই। এটাকে দুধ দাঁত বলে বা ডেসিডুয়াস দাঁত বলে, ঠিক আছে? আর মোটামুটিভাবে 18 থেকে 24 বছরের মধ্যে তোমার সবগুলা দাঁতই উঠে যায়। আরেকটা জিনিস জেনে রেখো, আমাদের যেটা পরে ওঠে সবার শেষে, আক্কেল দাঁত। তাহলে 3rd মোলার যেটা, সেটাকে বলা হয় আক্কেল দাঁত। শেষ, দাঁত থেকে আর কিচ্ছু পড়তে হবে না। এরপরেও যদি তোমার মনে শান্তি না আসে, যে পড়া মনে হয় কম হচ্ছে, তাহলে তোমরা পড়বা যে দাঁতের যে অংশ, দাঁতের অংশগুলো পড়বা। কি পড়বা? যে দেখো দাঁতের একটা কি অংশ থাকে, বাইরে যে অংশটা দেখতে পাও সেটা হচ্ছে ক্রাউন বা মুকুট, আর ভিতরে যেটা ঢুকে থাকে সেটা তো রুট। তাহলে ক্রাউন আর রুটের মাঝখানে হচ্ছে নেক, ঠিক আছে? এটা পড়তে পারো যে গ্রীবা, মুকুট, গ্রীবা আর হচ্ছে কি রুট, 3টা অংশ। আর এটা গেলে এমনি বাহ্যিকভাবে দেখতে। আর এমনিতে যদি দাঁতের পার্ট করো তাহলে কি কি অংশ আসে দেখো, এনামেল আসে, এই অংশটা হচ্ছে এনামেল, এই অংশটা হচ্ছে এনামেল, এই অংশটা হচ্ছে ডেন্টিন। এনামেল, ডেন্টিন। তোমরা শুধু এই এনামেল আর ডেন্টিনটা, তোমরা শুধু এনামেল আর ডেন্টিনটা এটা একটু পড়বা। আমাদের দন্ত সংকেত যেহেতু ছোট ক্লাসে পড়ায়, এখানে আর লাগবে না এই মানে দাঁতের গঠন। হ্যাঁ, তাও একটু আমি লিখে রাখছি, দেখো এটা নবম অধ্যায়ের প্রশ্ন, হাই ভোল্টেজ এমসিকিউ। এনামেল তৈরি হয় একটোডার্ম থেকে, এটা সবচেয়ে শক্ত, মনে রাখো, আমাদের বডির সবচেয়ে শক্ত পার্ট। এটা তৈরি হয় একটোডার্ম থেকে, ভ্রূণীয় স্তর। আর ডেন্টিন তৈরি হয় মেসোডার্ম থেকে। শেষ, এনামেল, ডেন্টিন আর পাল্প। পাল্প হচ্ছে একদম ভিতরের জিনিস, জানো তো, পাল্প হচ্ছে যেইটা, এটা হচ্ছে পাল্প। তাহলে ফার্স্টে এনামেল, তারপরে ডেন্টিন, তারপর হচ্ছে পাল্প। এই পাল্পের মধ্যে কি থাকে? ধমনী থাকে, স্নায়ু থাকে। ব্যাপারটা বুঝছো? ধমনী থাকে, স্নায়ু থাকে। রুট ক্যানেল যারা জীবনে করেছো তারা জানো, তাদের কি করে, এই অংশটা কেটে ফেলে দেয়, কেটে ফেলে দেয়।
কেটে ফেলার পরে কি করে, এদিক দিয়ে একটা মানে কারেন্ট দিয়ে কি করে, এই স্নায়ুগুলাকে নষ্ট করে দেয়, স্নায়ুগুলাকে ধ্বংস করে দেয়। আগুন দিয়ে যেভাবে কি করে একটা জিনিস পুড়ায় দেয় না, তো স্নায়ুর মুখগুলা পুড়িয়ে দেয়। ফলে তখন আর কি থাকে না, কোনো সেন্সেশন। অনেক সময় আমরা ঠান্ডা জিনিসপত্র খাইলে দাঁত কি করে, শিরশির করে না, শিরশির করে। তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে ওই রুট ক্যানেল করে, রুটে ক্যানেল করে, মানে এদিক দিয়ে কেটে ফেললো, কেটে ফেলার পরে এদিক দিয়ে গর্ত করে, গর্ত করে ওই স্নায়ুটাকে নষ্ট করে দেয়। দেওয়ার পরে এখানে নকল একটা ক্যাপ লাগিয়ে দেয়, রুট ক্যানেল করে ক্যাপ লাগায় না, ডাক্তাররা মেলা টাকা নেয়, 7 থেকে 7,500 টাকা নেয়। এটাই ডাক্তারদের মূল কাজ বাংলাদেশে বেশি। তো যখন যার দাঁতের সমস্যা সে বুঝতে দাঁতের ডাক্তারের কদর কি। হ্যাঁ, দাঁতের এমন একটা জিনিস নষ্ট না হলে বুঝবা না। তো শেষ, তাহলে তুমি খালি পড়ো এনামেল একটোডাম থেকে, আর ডেন্টিন হচ্ছে মেসোডাম থেকে উৎপন্ন, শেষ, আর কিচ্ছু পড়া লাগবে না। আর এখান থেকে পড়বা হচ্ছে এই যে আক্কেল দাঁত কোনটা, থার্ড মোলার, শেষ। 32 আর 20 এই সংকেতটা পড়বা, আর কিচ্ছু পড়া লাগবে না। নাও এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর একটু ছোট করে দিই, দাঁড়াও, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এই হচ্ছে তোমাদের দাঁত, এই দাঁতের একটা স্ক্রিনশট নিয়ে নাও। গালের চেয়ার দিয়ে হেসে হেসে পালানোর সময় মাথায় দাঁত গেঁথে ভেঙা হারে, শেষ হলে টাটা বাই বাই খাতাম। আচ্ছা, পিডিএফটা চাই ভাইয়া, পিডিএফটা যে কীভাবে দিব আমি জানি না, আমি তো দুর্বল এগুলাতে। ঠিক আছে, দেখি পরে, আগে এই অংশটুকু আগে কমপ্লিট করো তো, ঠিক আছে? তাহলে শেষ। আচ্ছা, তাহলে তোমরা যখন নলটা পড়তেছো, নলে কি পড়লাম আরেকবার রিপিট করছি, নলে পড়ছো লম্বায়, দৈর্ঘ্যটা পড়লো 8 থেকে 10, এরপরে গলবিলা অন্ননালী পড়লা যে 12.5 আর 25, পাকস্থলী মোটামুটি 15 দুগুণে 30 দৈর্ঘ্য প্রস্থ, ক্ষুদ্রান্ত 6 থেকে 7 আর বৃহদান্ত 1.5। কেন বৃহদান্ত কেন ক্ষুদ্রান্ত, এটা তো লম্বা 6 থেকে 7 মিটার, আর এটা তো 1.5 মিটার। এগুলা কিন্তু একটু খেয়াল করো, এগুলা কিন্তু সেন্টিমিটারে, ক্ষুদ্রান্ত তো অনেক বড় নল না, নারী ভুঁড়ি অনেক লম্বা হবে, 6 থেকে 7 মিটার। আর বৃহদান্ত্র কেন, এটা সবাই এতদিনে জেনে গেছো, বৃহদান্ত্রের ডায়ামিটারটা বেশি, মোটা নল, আর ক্ষুদ্রান্তের নলটা চিকন, এই জন্য ক্ষুদ্রান্ত। ডায়ামিটারের জন্য নামটা হয়েছে ক্ষুদ্রান্ত, দৈর্ঘ্যের জন্য নয়, ঠিক আছে? আর এই ক্ষুদ্রান্তের ডিডোনাম 25, আর ইলিয়াম হচ্ছে 5 ভাগের 3 ভাগ, এটা একটু পড়বা। আর বৃহদান্ত্রের মধ্যে সিকামের সাথে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স থাকে, শেষ। আর দাঁত পড়বা ডাইফায়োডন্ট, ঠেকোডন্ট, হেটারোডন্ট, কেন, আর পড়বা হেটারোডন্টের বলার কারণের সাথে সাথে পড়ে ফেলবা 4টা দাঁত, তখনই দন্ত সংকেত পড়ে ফেলবা, I2C1 P2M3, উপরে নিচে বসাই দিবা, 2 দিয়ে গুণ করে দিবা, 16 দুগুণে 32। আর যখন বাচ্চাদের বলবে দুধ দাঁতের সংকেত লিখো, তখন কি করবা, ওই পিটা বাদ দিয়ে দিবা, আর M3 জায়গায় M2 লিখে দিবা, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, টোটাল 20টা আসবে, শেষ। আমাদের দাঁত 6 বছর পর্যন্ত যে দাঁত ওঠে, দুধ দাঁত বা ডেসিডুয়াস দাঁত, আর থার্ড মোলারকে বলে আক্কেল দাঁত, শেষ। ডেন্টিন একটোডাম থেকে, এনামেল একটোডাম থেকে, আর ডেন্টিন মেসোডাম থেকে, আর কিচ্ছু পড়া লাগবে না, এই পৃষ্ঠা শেষ। এবার আসো লালা গ্রন্থি, আমি কয়েকটা জিনিস একটু খুব দ্রুত কভার করে দিচ্ছি। হ্যাঁ, পিডিএফটা কপি করে ক্যাপশনে পেস্ট করে দেন। ওকে বাবু, ঠিক আছে স্যার। রেসপিরেশন ব্রিদিং চ্যাপ্টারটা আপনি নিয়েন। হ্যাঁ নিব, আমি গুছিয়ে দিচ্ছি, দেখো তোমাদের পরে পড়তে আরাম লাগবে। হ্যাঁ, নাহলে এই অধ্যায়ের কি পড়বা না পড়বা কঠিন হয়ে যাবে পড়াশোনা। হ্যাঁ, এরপরে কিন্তু আমি বোঝার জায়গাতে যাব, আপাতত জাস্ট খালি কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে নিচ্ছি, ক্লাস কিন্তু একটু লম্বা হবে। আচ্ছা, মাঝখানে একটা লালা গ্রন্থি নিয়ে, একটা নতুন লালা গ্রন্থি মানে দেখলাম না আমরা, মানে ইন্টারনেটে খুব দেখলাম যে নতুন লালা গ্রন্থি আবিষ্কার হয়েছে। তো আসলে এরকম লালা গ্রন্থি অসংখ্য থাকে, এগুলো মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড, মেজর না। মেজর 3টাই, মেজর হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তোমরা একটা জিনিস জেনে রেখো যে সাবম্যান্ডিবুলারই আর একটা নাম হচ্ছে সাবম্যাক্সিলারি, সো দুটাই সঠিক। সাবম্যান্ডিবুলারও যেটা, সেটাই কি এজ্জা, ওজ্জা হয়ে গেল। তো এই আমার একটা কোনো একটা জায়গায় একটা গন্ডগোল আছে, বুঝছো, সফটওয়্যারে সম্ভবত। 1 মিনিট, একটু ডিস্টার্ব। মানে কোন একটা জায়গায় এই সেটআপটা মানে একটা নির্দিষ্ট টাইমার সেট করা আছে, এতক্ষণ পরে অ্যান্ড্রয়েডে চলে যাবে।
ফলে জিনিসটা ঠুস করে অ্যান্ড্রয়েডে চলে যায়, বুঝছো? এটা একটা ঝামেলা। তো এটা আমি ঠিক করব ইনশাল্লাহ। দুষ্টু স্মার্ট বোর্ড, ঠিক বলেছ। এটা কি দাঁতের প্রকারভেদ? না, এটা হচ্ছে দন্ত প্রকৃতি। তোমার দাঁতটা কেমন? তোমার দাঁত দুইবার ওঠে, তাই বলেছি ডাইফায়াডন্ট। তোমার দাঁত মাড়ির মধ্যে ঢুকে থাকে, তাই বলেছি থেকোডন্ট, থেকে যাচ্ছে মাড়ির মধ্যে। তোমার দাঁত বিভিন্ন ধরনের, কেউ কাটে, কেউ ছিঁড়ে, কেউ পিষে, এজন্য এটাকে বলা হচ্ছে হেটারোডন্ট, দন্ত প্রকৃতির কথা বলেছি। সরি, শাটার ডাউন হয়ে গেল নাকি? হ্যাঁ ভাইয়া, শাটার ডাউন হয়ে গেল। শাটার ডাউন। এটা কি আসলো? আচ্ছা, দরকার নাই, একটু প্লিজ। আমি আসলে পিডিএফ দিয়ে পড়াই না, বুঝলা? কারণ পিডিএফ দিয়ে পড়াইলে ক্লাসের কনসেন্ট্রেশনটা থাকে না। তো এটা একটু পড়াচ্ছি, টেকনিক্যালি একটু সময় কম লাগবে, তাই দেখছো পিডিএফটাই হারাই ফেলছে মনে হচ্ছে। না, আছে আছে, দুইবার ওপেন হয়ে গেল। ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, আমি যেটা বলছিলাম যে লালা গ্রন্থি মেজর স্যালাইভারি গ্ল্যান্ড মোট 3 ধরনের: প্যারোটিড, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, আমরা 3 ধরনের লালা গ্রন্থি চিনি। কি কি পড়তে হবে দেখো লালা গ্রন্থি থেকে, খুবই হাই ভোল্টেজ। এন থেকে একটা এমসিকিউ পরীক্ষায় আসে। লালা গ্রন্থি তো তাহলে 3 জোড়া, এটাও তো একটা এমসিকিউ, ছোটবেলার থেকে পড়ে আসতেছো। তাহলে 2 কানের 2 পাশে প্যারোটিড, এই যে দেখো 2 কানের 2 পাশে কি আছে? এটা প্যারোটিড, এটা হচ্ছে প্যারোটিড, ঠিক আছে না? প্যারোটিড। আর এই যে দেখো এইটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার, ঠিক আছে? আর এই যে জিহ্বার নিচে এইখানে হচ্ছে সাবলিঙ্গুয়াল, এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। তাহলে এদিকে 3টা, এই গালের দিকে 3টা, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। তাহলে এটা কি ম্যান্ডিবল না? এটা ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলের নিচে থাকে বা ম্যান্ডিবলের ঠিক মানে ম্যান্ডিবলের সাথে থাকে, এই জন্য বলা হচ্ছে সাবম্যান্ডিবুলার। সাব মানে আসলে নিচে, এই উপরের অংশটা কি ম্যাক্সিলা না? তাহলে ম্যাক্সিলার নিচে বলা যেতে পারে সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার, দুটাই সঠিক। আর একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। তাহলে মোট 3টা নাম আগে কথা। এবার বলো, গ্রন্থি থেকে রস মুখের মধ্যে এসে পড়বে না, কোন নল দিয়ে পড়বে? নল 3টার নাম পড়তে হবে: স্টেনসন নালী, স্টেনসন, হটটান, কই গেল? হটটান, আর হচ্ছে রিভিনাস। এই 3টা নলের নাম পড়তে হবে: স্টেনসন, হোয়ার্টন, রিভিনাস। প্যারোটিড থেকে দেখো এই যে এইটা হচ্ছে প্যারোটিডের নল, এই নল দিয়ে মুখের মধ্যে কি আসে? এই নল দিয়ে মুখের মধ্যে কি আসে? এই নলের নামই হচ্ছে স্টেনসেন। আর এইখান থেকে যায় হচ্ছে যে হটটন নালী দিয়ে, দেখো এই যে এইখান থেকে এরকম নল আছে, এই নল দিয়ে মুখের মধ্যে যায়, এটা হচ্ছে হটটন নালী। আর এইখান থেকে এরকম নল দিয়ে বের হয়ে যায়, এটা হচ্ছে রিভিনাস। এখানেই থাকে, এরকম নল থাকে, হ্যাঁ, এটার নাম হচ্ছে রিভিনাস। তো অত দরকার নাই, তুমি খালি 3টা নামের, 3টা গ্রন্থি থেকে 3টা নল দিয়ে রস আসে। এই পাশে 3টা গ্রন্থি থেকে 3টা নল, এ পাশে 3টা গ্রন্থি থেকে 3টা নল, 3 জোড়া। প্যারোটিড, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, ঠিক আছে? তাহলে স্টেনসন, হোয়াটটন, রিভিনাস, 3টা নাম পড়বা। আর একটা জিনিস পড়তে হয়, এটা পরীক্ষায় আসে, সেইটা হচ্ছে যে ভাইরাস যখন আক্রমণ করে। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে স্টেনসন নালীটা কোন জায়গায় ওপেন করে, এটা পরীক্ষায় আসে। সেকেন্ড ঊর্ধ্বমোলারের বিপরীতে। আমাদের যদি এভাবে আমরা করি, অর্ধেক করলাম, তাহলে নিচের পাটি উপরের পাটি, তাহলে আমাদের পি কয়টা? I2 আছে না, I2C1, P2, M3, M কয়টা? 3টা না?
এর মধ্যে যে সেকেন্ড মোলারটা মাঝখানের মোলার, এই সেকেন্ড মোলারের বিপরীতে এখান থেকে নল এসে রসটা এখানে এসে ওপেন হবে। হ্যাঁ, এই জাস্ট এটাই পরীক্ষায় আসে যে স্টেনসেন নালী কোথায় উন্মুক্ত হয়, সেকেন্ড ঊর্ধ্ব মোলারের বিপরীতে। সেকেন্ড ঊর্ধ্ব মোলারের বিপরীতে এটা লেখা আছে, দেখো, সেকেন্ড ঊর্ধ্ব মোলারের বিপরীতে, শেষ, আর কিচ্ছু পড়তে হবে না। তাহলে তুমি কি শিখলা? তিনটা লালা গ্রন্থির নাম শিখলা, তিনটা নালা গ্রন্থি থেকে তিনটা নল রস ঢেলে দিচ্ছে মুখের মধ্যে, নল তিনটার নাম শিখবে, স্টেনসেন, হোয়াটটন, রিভিনাস, শেষ। আর স্টেনসেনটা কোথায় ওপেন করে? সেকেন্ড ঊর্ধ্ব মোলারের বিপরীতে, আর কিচ্ছু পড়া লাগবে না। আরেকটা পড়তে হবে, ভাইরাস যখন আক্রমণ করে এই প্যারোটিড গ্ল্যান্ডে আক্রমণ করে, বুঝছো? এই প্যারোটিড গ্ল্যান্ডে, এই প্যারোটিড গ্ল্যান্ডে তখন আমাদের কান ফুলে যায়, এখানে একটা কাগজ লাগায় রাখে, দেখছো? এটাকে কি বলে? মাম্পস। এটাকে কি বলে? মাম্পস। তাহলে পরীক্ষায় আসতে পারে যে প্যারোটিড গ্ল্যান্ডের প্রদাহকে কি বলা হয়? প্যারোটিড গ্ল্যান্ডের প্রদাহকে বলা হয় মাম্পস, শেষ। আর কিচ্ছু পড়তে হবে না লালা গ্রন্থি থেকে। ঠিক আছে ভাইয়া, আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি? কেউ একটা কমেন্ট করো তো, দেখতে পাচ্ছি কিনা। আমার মনে হচ্ছে আমি কমেন্ট দেখতে, আটকাচ্ছে কেন? না 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 না, আটকায়নি, কোথাও আটকায়নি। আজকে আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য চিন্ময়ের সাথে কথা বলে আমি রাউটার চেঞ্জ করেছি, কারণ গত ক্লাসে আমার মেজাজ খুব খারাপ হয়ে গেছে। তোমরা কষ্ট করে 70-80 জন অনেকক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত থেকেছো, হয়তো আরও বেশি জন থাকতা, জাস্ট নেটের কারণে থাকতে পারোনি। তোমরা এমনিতেই কষ্ট করে ক্লাসগুলো করো, তো তোমাদের কষ্টের কারণে আজকে আমি রাউটারই চেঞ্জ করেছি, যে মেশ রাউটার না কি বলে, টিপি লিঙ্কের ডেকো না কি, যাই হোক ওইটা এনে লাগাইছি। আজকে ওই নেটের লাইনও চেঞ্জ করেছি, আজকে নেটের লাইনও এসে ঠিক করে দিয়েছে, আরেকটা চেঞ্জ করেছি, মেলা কিছু করেছি তোমাদের শুধু ক্লাসটার জন্য। সুতরাং আটকানোর কথা না রাহুল, আমার এখানে আটকাচ্ছে না। আচ্ছা, এখন আসো, যে রসগুলা বের হয় গ্রন্থি থেকে, এই রসের কোনটা কোনটা তুমি পড়বা। শোনো, এগুলা না মনে থাকবে না তোমার, এগুলা তোমার মনে থাকবে না, তাও আমি তোমাকে বলি। লালা গ্রন্থিতে দুই ধরনের কোষ থাকে, একটা হলো সেরাস কোষ, একটা হলো মিউকাস কোষ। তুমি জেনে রাখো, মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করে। আমি 4টা জিনিস নিয়ে তোমাদের সাথে কথা বলবো, 4টা না 3টা হচ্ছে, দেখো, মিউসিন, মিউকাস, মিউকস, মিউকোসা, 4টা শব্দ আছে, ভালো করে শোনো বিষয়টা। দেখো, মিউসিন, আমি ভালো করে বলছি, দেখো, মিউসিন, মিউসিন বানান কি এটা মনে হয় মিউসিন, ঠিক আছে? মিউসিন একটা প্রোটিন, এটা একটা গ্লাইকোপ্রোটিন, এর সাথে ধরো লবণ আর এর সাথে পানি যদি দাও, মিউসিন প্লাস লবণ প্লাস পানি, এই 3টাকে একসাথে কি বলা হয়? মিউকাস। তাহলে হোয়াট ইজ মিউকাস? আমরা মিউকাস যে ল্যাল প্যালা শ্লেষা জাতীয় পদার্থের কথা বলি, এই মিউকাসটা আসলে কি? এর মধ্যে প্রোটিন থাকে মিউসিন, গ্লাইকোপ্রোটিন, লবণ থাকে, পানি থাকে। মিউসিন, লবণ আর পানি মিলে হলো মিউকাস। মিউকাস ক্ষরণ করে যে কোষ, তাকে বলা হয়, আবার মনে হতে ঝামেলা হলো গো, একটু আটকাচ্ছে, ডিস্টার্ব, দেখছো আজকে আবার বোর্ড ডিস্টার্ব করছে। আমাদের সকল প্রচেষ্টাই দুঃখজনকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। জিহব্বার লালাগুলো ইয়াম্মি, হ্যাঁ গো, জিহব্বার লালাগুলো ইয়াম্মি, ঠিক হয়ে যাও। আল্লাহ, কি হয়েছে? মাথা পাগলা হয়ে যাচ্ছে কেন? আজকে তো ক্লাস, আহা, সরি এগেন, সরি, আবার একটা রিস্টার্ট দিতে হচ্ছে। আচ্ছা, মুখে মুখে বলি, মিউসিন, লবণ আর হচ্ছে পানি, এই 3টা মিলে হয় হলো মিউকাস।
আর মিউকাস যে ক্ষরণ করে তাকে বলা হয় মিউকস সেল। মিউকস সেল। আচ্ছা, মিউকয়েডও বলছি। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরো, হ্যাঁ, মন খারাপ করো না। সংখ্যা কমে গেলে খারাপ লাগে, ক্লাস নিতে ভালো লাগে না। আমি কিন্তু ক্লাসে ঢুকবো, আমি জাস্ট আগে কিছু ইনফরমেশান দিয়ে নিচ্ছি, যেগুলো লিখতে অনেক সময় লাগতো সেগুলো আমি একটু ঠুস করে নিচ্ছি। ওফ, কি সাউন্ড! একটু ধৈর্য ধরো ভাই। এগুলো কি আসতেছে গো? আচ্ছা, আমি একটু লিখে দিই। আয় বাবা, ডিস্টার্ব করিস না। দেখো, আমি আবার বলছি, ধরো এইটা হচ্ছে একটা গোস্ত। মনে করো এই গোস্ত, আমি ধরো একটা প্রাচীর দাগাচ্ছি, মনে করো এটা হচ্ছে প্রাচীর, ঠিক আছে? তাহলে এই পুরো প্রাচীরে ধরো এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, ঠিক আছে? তাহলে কয়টা লেয়ার দাগালাম? 1 2 3 4, এটা ধরে নাও 5 নাম্বার লেয়ার, ঠিক আছে? তো এই লেয়ারে ধরো কিছু কোষ আছে, এই লেয়ারে কিছু কোষ আছে, এই লেয়ারে এরকম কিছু কোষ আছে, মনে করো এই লেয়ারে এরকম কিছু কোষ আছে। এই কোষগুলা কি ক্ষরণ করছে? কিছু সিক্রেশন করছে, রাইট? কিছু সিক্রেশন করছে, মনে করো এরকম কিছু সিক্রেশন করছে। সিক্রেশন করছে। তো দেখো, এই সিক্রেশনটাকে আমরা বলছি মিউকাস। মিউকাস সিক্রেশনটাকে বলছি মিউকাস। আর এই সেলগুলাকে আমরা বলছি, এই সেলগুলাকে বলছি মিউকস সেল। মিউকস সেল। তাহলে মিউকস সেল মিউকাস ক্ষরণ করে, মিউকস সেল মিউকাস ক্ষরণ করে। আর মিউকস সেল যে স্তরে থাকে এই স্তরটার নাম হচ্ছে মিউকোসা। এই স্তরটার নাম কি? মিউকোসা। তাহলে ব্যাপারটা কি বুঝলা? হোয়াট ইজ মিউকোসা? তাহলে মিউকোসা মানে কি? মিউকোসা মানে হচ্ছে যে স্তরে মিউকাস সেল থাকে। মিউকস বাংলায় লিখলে মিউকাসি, উচ্চারণ মিউকাস কোষ, মিউকাস ক্ষরণ করে। আমি একটু ইংলিশে বললে বানানটার জন্য উচ্চারণটা ভিন্নভাবে করছি। বাংলায় কিন্তু এটার উচ্চারণ এটাই, মিউকাস কোষ। বাংলায় কিন্তু মিউকাসই আছে। বাংলায় কিন্তু মিউকাস কোষ কি ক্ষরণ করে? মিউকাস ক্ষরণ করে। বাংলায় কিন্তু এরকমই আছে যে মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করে। মিউকোসা বাংলায় কিন্তু কি আছে? এই স্তরের নাম কিন্তু মিউকোসায় আছে, বাংলায় বললে মিউকোসা। তাহলে দেখো, মিউকোসা স্তরে কি আছে? এই সেলগুলো আছে। কি সেল? মিউকাস সেল। কি ক্ষরণ করছে? মিউকাস ক্ষরণ করছে। কিন্তু ইংলিশে বললে তুমি বানানের পার্থক্যটা বুঝতে পারবা। দেখো, সেলগুলোর নাম কি? মিউকস, COUS, আর এটা কি? CUS। এই পার্থক্য। তো যাই হোক, তোমরা খালি আইডিয়াটা বোঝো যে স্তরটার নাম কি? মিউকোসা। যে সেলগুলো আছে সে সেলগুলোর নাম তাহলে কি? মিউকাস কোষ। কি ক্ষরণ করে? মিউকাস ক্ষরণ করে। এই মিউকাসের মধ্যে কি থাকে? এই মিউকাসের মধ্যে কি থাকে? মিউসিন থাকে। মিউসিন, লবণ এবং পানি। মিউসিন, লবণ এবং পানি থাকে। শেষ। তাহলে শব্দগুলা বুঝলা? 4টা শব্দ। তোমরা কি পরিষ্কার হয়েছো ভাই? তোমরা কি এই 4টা শব্দ পরিষ্কার হয়েছ? রম্য রসাত্মক পণ্ডিত হতে পারতি। আচ্ছা, ঠিক আছে। ছেলে মেয়ে আর কত ক্লাস করবে? অনলাইনে ক্লাস করতে করতে বোর হয়ে গেছে। তো দেখো, তাহলে সবাই পারবা তো ভাই? মিউকোসা সেই স্তর যে স্তরে মিউকাস সেল থাকে। মিউকাস বা কস, সে কি ক্ষরণ করে? মিউকাস।
মিউকাসের মধ্যে কি থাকে? প্রোটিন, লবণ আর পানি। প্রোটিনের নাম কি? মিউসিন। এখন তোমরা একজন প্রশ্ন করছো মিউকয়েড তাহলে কি ভাইয়া? মিউকয়েড কি? মিউকয়েড ভাইয়া ওয়েড মানে হচ্ছে মতো, ওয়েড মানে হচ্ছে মতো। যে জিনিসটা মিউকাসের মতো, এক্স্যাক্টলি মিউকাস না কিন্তু মিউকাসের মতো পিচ্ছিল, সেটাকে আমরা বলবো মিউকয়েড। পরিষ্কার? ওয়েড মানে মতো। ধরো অ্যামিবয়েড, তাহলে অ্যামিবার মতো, এরকম। ঠিক আছে? তাহলে মিউকয়েড ব্যাপারটা কি বুঝলা? তাহলে মতো, তাহলে মতো হচ্ছে ওয়েট। তাহলে মিউকয়েড মানে মিউকাসের মতো। এই যে তরলটা মিউকাসের মতো তাকে আমরা বলি মিউকয়েড। তাহলে এই কয়টা শেষ। এখন দেখো, তাহলে এই জিনিসটা একটা বেসিক ভালো একটা জিনিস তোমাদেরকে বলা হলো, আশা করি তোমরা সবাই এগুলো জানো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্যারোটিড গ্রন্থিতেও কি আছে? মিউকস কোষ আছে। মিউকস কি ক্ষরণ করে? মিউকাস। আর সেরাস কোষ কি ক্ষরণ করে? টায়ালিন, মল্টেজ এগুলো ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে। তাহলে এইটা পরীক্ষায় আসে, হাই ভোল্টেজ কোশ্চিন, এখনও ছোটবেলার মতো, যে টায়ালিন এবং মল্টেজ, মূলত টায়ালিনটা পরীক্ষায় আসে, মূলত টায়ালিনটা পরীক্ষায় আসে, যে লালা গ্রন্থিতে যে এনজাইম থাকে তার নাম কি? টায়ালিন। শেষ। আচ্ছা, এইবার আসো, ডেইলি কতটুকু তুমি ক্ষরণ করো? 1.5 লিটারের একটা বোতল তুমি নিবা, সারাদিনে যত থুতা বের হয় সব যদি তোমার সাক করে বের করে নিয়ে আসা যেত ওই বোতলের মধ্যে, তাহলে মোটামুটি একটা 1.5 লিটারের বোতল পুরা হয়ে যেত। 1200 থেকে 1500 ml এটা পড়বো, এটা আমরা পড়বো। এবং এর পিএইচটা কেমন দেখো, 6.2 থেকে 7.4 এইটা আছে আজমল স্যারের বই। কোনো কোনো বই আরও বিকল্প কিছু দিছে। এবং এটা সামান্য অম্লীয়, 6.2 না, 7-এর নিচে। তো 7-এর নিচে হলে ভালো হতো, 7.4 পর্যন্ত বলে দিয়েছে। তো যাই হোক, কোনো কোনো বইয়ে 6.2 থেকে 6.4ও আছে, দু একটা বইয়ে। কোনো কোনো বইয়ে 6.02 থেকে 7.05ও আছে। তোমরা সব ভুলে যাও, আজমল স্যারেরটাই পড়ো, 6.2 থেকে 7.4, এবং সেই সাথে এই কথাটা পড়ে ফেলো, এটা সামান্য অম্লীয়। এটা কমন সেন্স থাকলেই পারবা, 7-এর কম, মোটামুটিভাবে 7-এর কম, 6.2 থেকে ওই 7.4, তাহলে এটা অম্লীয়, এটা পড়বা। শেষ। আর যদি সম্ভব হয় লালারসে পানির পরিমাণ, এটা একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিও। 95, এটা হচ্ছে 95.5 থেকে 99.5%। সমস্ত রসে পানির পরিমাণটাই তো বেশি। ওই দেখবা 95-এর উপরে 99, 98, 97, 95 থেকে 99 এরকম পার্সেন্টেজে পানি থাকে। তো এটা মোটামুটি 95 থেকে 99 বা 95.5 থেকে 99.5% পানি। শেষ। আর কিচ্ছু পড়তে যাও না, মনে থাকবে না। মনে রাখো খালি পিএইচটা একটু অম্লীয়, এতটুকু পারলেই হবে, আর কিছু লাগবে না। আর ডেইলি ক্ষরণটা পড়বা, ডেইলি 1200 থেকে 1500। আচ্ছা, এইখান থেকে আমি দুই একটা ইম্পর্ট্যান্ট কথা বলবো, সবই তো ইম্পর্ট্যান্ট নাকি, কোনটা আবার খারাপ? সেটা হচ্ছে যে লালারসে কি কি থাকে। দেখো, আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। যেমন লালারসে কিন্তু ইমিউনোগ্লোবুলিন এ থাকে, এটা পরীক্ষায় আসবে। তোমরা এখান থেকে একটা জিনিস শিখে নাও, 10ম অধ্যায়ের প্রশ্ন আমি এইভাবে পড়াই যে জিয়া, যদিও এখন সরকারি দল ক্ষমতায়, এখন মানে এগুলো নিয়ে কথা বলা যাবে না, সমস্যা আছে। তো জিয়া মানে আবার মেজর জিয়া মনে করো না, এই জিয়া প্লাসেন্টা ক্রস করে হচ্ছে জি, প্লাসেন্টা ক্রস করে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যায় যে ইমিউনোগ্লোবুলিন, সেটার নাম হচ্ছে আইজিজি। সেটার নাম হচ্ছে কি? আইজিজি, ইমিউনোগ্লোবুলিন জি, মানে অ্যান্টিবডি। অ্যান্টিবডিগুলোকে কেমিক্যালি ইমিউনোগ্লোবুলিন বলে। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি, এটা একটা হাই ভোল্টেজ কোশ্চেন, কোনো না কোনো জায়গায় পাবা পরীক্ষায়। প্লাসেন্টা ক্রস করে কে? জি। এই বাচ্চাটা, তাহলে তুমি চিন্তা করো, তুমি যখন মায়ের পেটে থাকো, তখন মায়ের কাছ থেকে তুমি অ্যান্টিবডি পাচ্ছ। কিভাবে পাচ্ছ? প্লাসেন্টা দিয়ে। শেষ। তুমি বের হয়ে আসলো, প্লাসেন্টা তো কেটে দেওয়া হলো, তুমি বের হয়ে আসলা, মায়ের বুকের দুধ খাচ্ছ, দুধের মাধ্যমে তুমি কি পাবা? এ, ইমিউনোগ্লোবুলিন এ। এটা পরীক্ষায় খুবই আসে। শুধু তাই না, মা যদি তোমাকে দুধ দিতে না পারে, মুখের থুতাও দেয়, তাও কাজ হবে। মুখের থুতাতেও কি থাকে? ইমিউনোগ্লোবুলিন এ থাকে। তাহলে বুঝছো, তোমার কিন্তু থাইমাস স্টিল ম্যাচিউর হয় নাই। তোমরা পড়েছ কিনা যে টি সেল আর বি সেল, মনে আছে কিনা তোমাদের?
টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট চতুর্থ অধ্যায়ের পড়া বা দশম অধ্যায়ের পড়া, যে টি সেল ম্যাচিউর হয় থাইমাসে আর বি সেল ম্যাচিউর হয় বোন ম্যারোতে। আমাদের মূলত মূল অ্যান্টিবডি তৈরিকারী সেল তো এরাই, টি সেল বি সেল, তো মূলত টি সেল। তো দেখো বি সেল তৈরি হয় মজ্জা থেকে, ম্যাচিউরও হয় মজ্জাতে। মনে করো গ্রামের ছেলে দুইটাই, দুজনে, একজন কি গ্রামেই জন্ম গ্রামেই মানুষ, আর একজন শহরে এসে পড়াশোনা করে মানুষ হয়েছে। তো ধরো বি সেল বোন ম্যারোতেই তৈরি, বোন ম্যারোতেই মানুষ, আর টি সেল বোন ম্যারোতে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু ম্যাচিউর হচ্ছে কোথায়? থাইমাসে। তো থাইমাস একটা কেমন গ্রন্থি? অস্থায়ী গ্রন্থি। তাহলে এইটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যে থাইমাস একটা অস্থায়ী গ্রন্থি। এরকম অস্থায়ী গ্রন্থি আর কি আছে? যেমন কর্পাস লুটিয়াম মেয়েদের ওভারিতে আছে, যেমন প্লাসেন্টা, এগুলা অস্থায়ী গ্রন্থি। তাহলে এখান থেকে একটা এমসিকিউ হয়ে গেল যে কোনগুলা অস্থায়ী গ্রন্থি? থাইমাস, প্লাসেন্টা এবং হচ্ছে কি মেয়েদের ভিতরে কর্পাস লুটিয়াম, এগুলো অস্থায়ী গ্রন্থি। থাইমাসটা দেখো কেন অস্থায়ী বলছি, কারণ ছোটদের থাকে না, বৃদ্ধ বয়সেও থাকে না, মাঝামাঝি থাকে। তাহলে এই থাইমাসটা মাঝামাঝি একটা সময় থাকছে, তাই এটাকে অস্থায়ী গ্রন্থি বলছি। যতদিন তোমার থাইমাস ম্যাচিউর না হচ্ছে ততদিন তোমাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করে কে? তোমার মা। কিভাবে দিচ্ছে? পেটের মধ্যে থাকা অবস্থায় জি পাঠায় দিছে, জি বের হইছো তখন তুমি করা শুরু করছো, তোমাকে কি পাঠাচ্ছে? বুকের দুধ দিচ্ছে, যাচ্ছে, যাচ্ছে, বুঝতেছো? ইভেন মুখের লালাতেও কি থাকে? ইমিউনোগ্লোবুলিন এ। এজন্য কোনো জায়গায় কেটে গেলে দেখবা আমরা সেখানে থুতা লাগায় দিই। আমরা তখন গ্রামের ছেলেপেলেরা যারা আছো তারা বুঝতে পারবা যে গ্রামে কি করে, কেটে গেলে দুর্বা ঘাস থাকে, ওই দুর্বা ঘাস মুখের মধ্যে দিয়ে চাবায়, চাবানোর পরে ওই জিনিসটা এখানে লাগায় দেয়। কেন লাগায় দেয়? ওখানে দুইটা ঘটনা ঘটে। এক, মুখের থুতাটা ওখানে কি কাজ করে? মুখের থুতার মধ্যে কি থাকে? ইমিউনোগ্লোবুলিন থাকে। শুধু তাই নয়, লাইসোজাইম থাকে। শুধু তাই নয়, কি থাকে? লাইসোজাইম থাকে। খুব ইম্পর্ট্যান্ট। তাহলে ওটা কি জীবাণুনাশক হিসাবে কাজ করে, মুখের থুতা। আমার এক দাদা ছিল, বুঝলা, শীতকালে ওসব লোশান ফোশান তো আগে চলতো না, শীতকালে ডাইরেক্ট থুতা নিয়ে গায়ে হাত পায়ে মাখতো। তো যাই হোক, আর একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাইকার্বনেট থাকে। দেখো থুতার মধ্যে একটু বাইকার্বনেটও থাকে, নাইলে বাইকার্বনেটটা কি করে? যেহেতু সামান্য অম্লীয়, তাহলে ওখানে এই বাইকার্বনেট থাকার কারণে ওইটা কি হইতে পারে না, মানে বেশি অম্লীয় হইতে পারে না, সামান্য অম্লীয় হয়ে থেকে যায়। ওই যে পিএইচটা 6.2 থেকে 7.4, এই বাইকার্বনেট থাকার কারণে ওই পিএইচটা ওই জায়গায় থাকে, বেশি লড়চড় হয় না। বুঝতে পারছো? শেষ। আর এনজাইমের নাম তো তোমরা জানোই, এটাকে স্যালাইভারি অ্যামাইলেজও বলে বা টায়ালিন বলে। এছাড়া মিউসিন তো পড়লাই, তাহলে মিউসিন পড়লে আর পানি এক্সট্রা করে না পড়লেও হবে, পানিও থাকে মিউসিন, আর কিছু লবণ থাকে, ক্লোরাইড। এই তোমরা এই কটা জিনিস পড়বা। এখন দেখো, কোনো কারণে তোমার মুখের থুতা যদি শুকিয়ে যায়, তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো? যদি কোনো কারণে ধরো হইতে পারে না, অনেকের যখন ভয় লাগে, অনেকের যখন তীব্র উত্তেজনা, অনেকের উৎকণ্ঠা, দেখা যাচ্ছে যে প্রচণ্ড ক্ষেপে গেছে, তখন কি হয়ে যায়? লালাক্ষরণ কমে যায়। তো এই লালাক্ষরণ কমে গেলে কথা বলতে অসুবিধা হয়, এই ঘটনাটাকে বলে জেরোস্টোমিয়া। জেরো মানে শুকায় যাওয়া, আর স্টোমা মানে মুখ, তাহলে মুখ শুকিয়ে যাওয়া। তাহলে মুখ শুকায় গেলে, মুখের মধ্যে যদি লালা না থাকে, থুতা না থাকে, স্যাপ না থাকে, এটা অনেকগুলো নাম হয়। দেখো আমরা এটার নাম কি কি বলতে পারি। আমরা এটাকে খুব ভালো করে যদি বলি, তাহলে এটাকে বলতে পারি আমরা স্যালাইভারি জুস। এটাকে আমরা বলতে পারি খুব খুব ইয়াম্মি করে, যদি কে যেন একটা কমেন্ট করলো যে ইয়াম্মি, তাহলে ইয়াম্মি করে যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে স্যালাইভারি জুস। আর যদি আরেকটু অত ইয়াম্মি করে না বলি তাহলে স্যালাইভা। আর যদি একটু একটু তোমাকে থু যদি দিই তাহলে স্যাপ। দেখো না শাহরুখ খান ফু দিছে, হেটার্সরা কি বানাইছে, যারা শাহরুখ খান বিরোধী তারা কি বানাইছে। ধরো অন্য কিছু আর মনে করো না, আল্লাহ কি বলতে কি বলি, শাহরুখ খান কি ওটাকে কি বানাইছে যে থুতা দিছে, আসলে উনি ফু দিছে। তো স্যাপ, এটাকে কি বলে? স্যাপ, বা এটাকে খুব খাঁটি বাংলায় আমরা কি বলি? থুতা। খুবই গুরুত্বপূর্ণ, থুতা খুবই গুরুত্বপূর্ণ। শুধু পরিপাকে এনজাইম ক্ষরণ করে তাই নয়,
অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাপার স্যাপারও আছে, এই যে ইমিউনোগ্লোবুলিন জি, লাইসোজাইম। এবং থুতা না থাকলে তুমি কথা বলতে পারবে না। কি বলছো? থুতা না থাকলে কথাই বলতে পারবে না, তোমার মুখ শুকনা হয়ে যাবে, জেরোস্টোমিয়া। দীর্ঘদিন যদি তোমার এরকম কম লালা ক্ষরণ হয়, মুখ শুকনা থাকে, তাহলে কিন্তু তোমার ডিসজিউসিয়া হবে। ডিসজিউসিয়া, শোনো, জিউস মানে এখানে হচ্ছে স্বাদ নষ্ট হয়ে যাবে, মানে ডিস মানে নষ্ট হয়ে যাওয়া, জিউস মানে স্বাদ। তাহলে ডিসজিউসিয়া মানে তুমি আর কোনো কিছু স্বাদ পাবা না, মনে হতে পারে তোমার করোনা হয়ে গেছে, ডিসজিউসিয়া বলে। ঠিক আছে, তাহলে বুঝলা? তাহলে যদি কারো মুখ শুকান না থাকে, মুখ শুকনা থাকে, লালাক্ষরণ কম হয়, তাহলে সেটা যে কারণে হোক, ভয় হোক, উৎকণ্ঠা হোক, বা কোনো রোগের কারণে হোক, তাহলে সেটাকে বলবো মুখ শুকনা, জেরোস্টোমিয়া। দীর্ঘদিন এরকম লালাক্ষরণ কম থাকলে তখন সেই ঘটনাটাকে কি বলবো? ডিসজিউসিয়া। শেষ, পরিষ্কার? এবং তোমরা দেখবা যে চাইনিজ খাবার টাবার বেশি খাইলে দেখবা তুমি যে কোনো একটা হেভি মিল নিবা, ধরো একটা কাচ্চি বিরিয়ানি বা এরকম বিরিয়ানি টিরিয়ানি খাবা, দেখবা যে তোমার মুখ শুকায় গেছে। এই যে আমি এখন কথা বলতেছি, মুখ শুকনা। এর আগে আমি কিছু বিরিয়ানি খেয়েছি, যার কারণে মুখটা শুকনা হয়ে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আর কিছু লাগবে না কিন্তু, শেষ। তাহলে কি কি পড়তে হয় এটা কি তুমি বুঝেছ? পড়তে হয় ডিসজিউসিয়া কি, জেরোস্টোমিয়া কি, পড়তে হয় কি কি থাকে। এনজাইম দুটো থাকে, যেটাকে বলছি টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ, আর একটা তো কি থাকে তোমার হচ্ছে যে মল্টেজও থাকে, আর কি থাকে ইমিউনোগ্লোবিন এ, লাইসোজাইম থাকে, আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস বাইকার্বনেট থাকে। ভুল করো না, হ্যাঁ। ডেইলি ক্ষরণ পড়তে হয় 1200 থেকে 1500, পেজটা পড়বা 6.2 থেকে 7.4, শেষ। আর কিচ্ছু পড়া লাগবে না। 3টা গ্রন্থি, 3টা নলের নাম পড়বা। ফার্স্ট নলটা কার বিপরীতে, সেকেন্ড মোলারের বিপরীতে উন্মুক্ত হয়েছে, শেষ। আর এই প্যারোটিড গ্রন্থিতে ইনফ্লামেশন হলে তখন সেটাকে বলে মামস। আর কিচ্ছু পড়া লাগে না, শেষ। এইবার আসো হিউজ। এই জায়গাটা ভাই তুমি আজকের ক্লাসে কিছু পড়ো আর না পড়ো, তুমি এই জায়গাটা মাস্ট। এই জায়গাটার কোনো মা বাপ নাই, কোনো ছান নাই। এই গ্যাস্ট্রিক গ্রন্থি, এই জায়গা থেকে একটা এমসিকিউ আসবে, শিওর, ফর শিওর। এই জায়গা থেকে একটা এমসিকিউ আসবেই আসবে, একাডেমিকে হোক। যদি কেউ খুব গরিব স্টুডেন্ট থাকো, গরিব মানে পড়াশোনা কম করো এই অর্থে গরিব আর কি, আর যারা ভালো পড়াশোনা করে তারা তো মেধাবী। তো যারা গরিব তাদের জন্য একটা পড়া, সেটা হচ্ছে এই একটা পড়লেই হবে। এই সেল ক্ষরণ করে কি? মুখের রস শেষ, এবার কিন্তু আমরা পাকস্থলীর রসের কথা বলছি। তাহলে পাকস্থলীও একটা গ্রন্থি হিসেবে কাজ করছে। আসো, পাকস্থলীর প্রাচীর টোটাল 5 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 5 স্তর বিশিষ্ট। আমরা একটু দেখে আসি, হ্যাঁ। পরীক্ষায় যদি আসে দিবা 5 স্তর, তোমাদের বইয়ে দেখবা প্র্যাকটিক্যালের মধ্যে 5টা স্তরই আছে আজমল স্যারের বইয়ে। কি কি দেখো, কি কি দেখবা একটু। নেটে এটার ইনফরমেশন খুঁজলে হবে না, তোমাদের বইয়ে যা আছে সেটাই পড়বা। নেটে যা কিছু থাকে থাক। তাহলে সবার যে বাইরের লেয়ারটা খেয়াল করো, এই সবার বাইরের এই লেয়ারটা হচ্ছে সেরোসা। সবার বাইরের এই লেয়ারটা হচ্ছে সেরোসা। আমি যদি দেখাই, এটা হচ্ছে সেরোসা। সবার বাইরের এই লেয়ারটা হচ্ছে সেরোসা, ঠিক আছে। এর পরের লেয়ারটা হচ্ছে 2টা পেশি স্তর। দেখো, এইটা একটা পেশি স্তর, এটা একটা পেশি স্তর। তাহলে এটা একটা পেশি স্তর, এটা একটা পেশি স্তর। এই 2 পেশি স্তর অনুদৈর্ঘ্য আর বৃত্তাকার। তাহলে বাইরের দিকে অনুদৈর্ঘ্য, ভিতরের দিকে বৃত্তাকার, যেভাবে আছে 2টা পেশি স্তর, বাইরের দিকে অনুদৈর্ঘ্য, ভিতরের দিকে বৃত্তাকার, শেষ। তারপরে কি আছে? সাবমিউকোসা। সাবমিউকোসা। তারপরে কি আছে? সাবমিউকোসার পরে খেয়াল করো, সাবমিউকোসা। তারপরে আছে হচ্ছে মাস্কিউলারিস মিউকোসা, এবং সব শেষ হচ্ছে মিউকোসা। এইটা হচ্ছে মিউকোসা স্তর। সব শেষ স্তর হচ্ছে মিউকোসা। আমি যে জন্য এটা দেখালাম, দেখো মিউকোসা স্তরে এরকম, দেখো মিউকোসা স্তরের যে সেলগুলা দেখতে পাচ্ছ না, এরকম ভাঁজ হয়েছে। ভাঁজগুলাকে বলা হয় রোগী, এর ভিলাই না কিন্তু, এখানে ভাঁজগুলাকে বলা হয় রোগী। রোগী মানে ভাঁজ। তাহলে এই যে ভাঁজগুলা খেয়াল করো, এই যে ভাঁজ, এরকম ভাঁজ হয়ে আসছে না, এরকম ভাঁজ হয়েছে, এই ভাঁজগুলাকে বলা হয় রোগী। এই ভাঁজগুলাকে বলা হয় রোগী, ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না। খালি তুমি বুঝো যে ভাঁজগুলাকে বলা হয় রোগী। এটা কিন্তু পাকস্থলীর ভিতরের অংশ। তাহলে এরা যদি এখানে কিছু ক্ষরণ করে, সেই ক্ষরণগুলা কিন্তু কোথায় চলে আসবে? পাকস্থলীতে চলে আসবে, বুঝতেছো? তাহলে আমি আবার বলছি, তোমরা যদি সিনারিওটা বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আরো ভালো।
দেখো এটা একটু বড় করে দেখো, এই যে এই ভাঁজটা একটু খেয়াল করো, এই যে এখানে যে কোষটা এরকম করে ভাঁজ দেখো, এই যে কোষের স্তর, এগুলো কিন্তু সবই কোষ, এগুলো কিন্তু সবই কোষ, সবই কোষ। একটু উপরে দেখাই, এগুলো হচ্ছে সবই কোষ। দেখো এরকম এরকম ফোল্ড হয়েছে না, ফোল্ড হয়েছে। এই এটাই হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তো এই গ্যাস্ট্রিক গ্রন্থির মধ্যে খেয়াল করো, পিঠ মানে হচ্ছে গর্ত, তাহলে এই মাঝখানের অংশটা হচ্ছে পিঠ, গ্যাস্ট্রিক পিঠ। তাহলে এই সেলগুলা যা কিছু ক্ষরণ করবে এই গর্তের মধ্যেই ক্ষরণ করবে, এই গর্তের মধ্যেই ক্ষরণ করবে, এই গর্তের মধ্যেই ক্ষরণ করবে। আর ওগুলোই কি আমরা গ্যাস্ট্রিক জুস বলবো। তাহলে তোমরা এটা এতটুকু বুঝছো যে এই গ্যাস্ট্রিক পিঠ কোথায় থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থির মাঝে এরকম গ্যাস্ট্রিক পিঠ থাকে। আমি এই কথাটাই লিখেছি, দেখো আমি এই কথাটাই লিখেছি, একটু দেখাই। ঠিক আছে, শেষ। এবার দেখো, তোমাদের বিরক্ত লাগলে বইলো, আমি কিন্তু পিডিএফ দেখে পড়াই না। হ্যাঁ, এই পিডিএফ দেখে আজকে একটু বলতেছি যে সময় কম লাগবে তাই। তাহলে সবার বাইরের লেয়ার কি বললাম, সেরোসা, তারপরে কি পেশি স্তর, তারপরে কি সাবমিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মিউকোসা। তুমি সব ভুলে যাও, পাকস্থলীর প্রাচীর 5 স্তর বিশিষ্ট, এটা পারলেই হবে। পঞ্চম স্তর, সবার ভেতরের স্তর নাম কি, মিউকোসা। তোমাদেরকে আমি কি শিখাইছি, মিউকোসা স্তরে সব থেকে আগে তোমার মাথার মধ্যে কি আসা উচিত, যে মিউকোসা স্তরে কি থাকে, মিউকাস সেল। এই যে মিউকাস সেল, এটাই আসলে আগে লেখা উচিত ছিল। এবং তোমাদেরকে আমি কি শিখাইছি, মিউকাস সেল কি ক্ষরণ করে, মিউকাস কি ক্ষরণ করে, মিউকাস। সাথে মনে রেখো বাইকার্বনেটও ক্ষরণ করে, বুঝছো, একটু বাইকার্বনেটও ক্ষরণ করে, মূলত মিউকাস। তাহলে দেখো যেটা পরীক্ষায় আসবে, যে মিউকোসা স্তরে যে গ্যাস্ট্রিক পিঠ দেখায়, পিঠ মানে কি গর্ত, তোমার পড়ছো না কোষ প্রাচীরে পিঠ পেয়ার। তাহলে পিঠ, গ্যাস্ট্রিক পিঠ থাকে 3.5 মিলিয়ন, একটু পড়তে পারো, ভার্সিটির পরীক্ষাগুলোতে খুব ইম্পর্টেন্ট হবে ভবিষ্যতে। 3.5 মিলিয়ন এরকম গর্ত থাকে গ্যাস্ট্রিক পিঠ, ঠিক আছে। আর গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে কতগুলা, প্রায় 40 মিলিয়ন। তো তোমরা যদি এত কিছু নাও পড়ো, মিউকোসা স্তরে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে 40 মিলিয়ন, হয়েছে, শেষ। আচ্ছা, এবার আসো গ্যাস্ট্রিক গ্রন্থির সেলগুলা, ভাই কি বলবো আর না বলবো, তুমি এগুলো একেবারে মানে খুবই পড়ো, খুবই পড়ো। কিছু যদি নাও পড়ো, অক্সিনটিক সেল এইটা পড়ো অ্যাটলিস্ট। অক্সিনটিক সেল, প্যারাইটাল কোষ, অক্সেন্টিক বা প্যারাইটাল সেল কি ক্ষরণ করে, এই সেল, এটাই পরীক্ষায় আসে। মানে এই যে আমি এখানে এভাবে দেখালাম না, এখানে যে সেলগুলা, এই যে এখানে যে সেলগুলো আছে, এরা কেউ কেউ অক্সেন্টিক সেল বা প্যারাইটাল সেল, কেউ কেউ দেখা যাচ্ছে মিউকস সেল, কেউ কেউ দেখা যাচ্ছে জাইমোজেনিক সেল, কেউ কেউ দেখা যাচ্ছে চিপস মানে জি সেল, এরকম বিভিন্ন রকমের সেল আছে। এর প্রাচীরে এরকম বিভিন্ন রকমের সেল আছে, এক এক সেল এক এক রকম জিনিস ক্ষরণ করে। দেখা যাচ্ছে যারা মনে করো এরা হচ্ছে প্যারাইটাল, তাহলে প্যারাইটাল সেল এখানে কি ক্ষরণ করবে, এই সেল। প্যারাইটাল সেল ওই গ্যাস্ট্রিক পিঠে কি ক্ষরণ করবে, এই সেল। তাহলে এইটা পড়বা, অক্সেন্টিক বা প্যারাইটাল সেল এই সেল ক্ষরণ করে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে কি বলবো আর, এটা একাডেমিকের জন্যও খুব ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্যও খুব ইম্পর্টেন্ট, খুবই হাই ভোল্টেজ এমসিকিউ। ঠিক আছে, শেষ। আর মিউকস সেল কি ক্ষরণ করে, ধরো কিছু সেল আছে মিউকস, এখন মিউকস সেল কি ক্ষরণ করে, এরা ক্ষরণ করে মিউকাস। তোমাকে তো বড় একটু আগেই বেসিকটা পড়ায় আসছি। তুমি একটা জিনিস বোঝো তো, আমাদের এখানে পরিপাক করব না, আমরা এখানে কি করব, পরিপাক। একটা জিনিস বোঝো, নামটা দেখো, জাইমোজেন, মনোযোগ দিয়ে দেখো, জাইমোজেন। আচ্ছা, জাইমোজেন থেকে কি তৈরি হয়, এনজাইম তৈরি হয়। ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারো, কিরকম দেখো, এই জাইম মানে কি, এনজাইম, জাইম মানে কি, এনজাইম। তাহলে এই জিনিসটা এনজাইম তৈরি করছে, তাহলে যে এনজাইম তৈরি করে তাকে কি বলবা, এনজাইমোজেন। এনজাইম তৈরিকারী যে, তাকে কি বলবা, জেন। তো এনজাইম না বলে এখানে জাইম বলছি, আর জেন মাঝখানে ও দিয়ে যুক্ত করেছি। তাহলে যেহেতু এনজাইম তৈরি করেছে, তাই একে কি বলবো আমরা, জাইমোজেন। কি বলবো, জাইমোজেন। কি বলবো, জাইমোজেন কি তৈরি করবে, জাইম তৈরি করবে। জাইমোজেন কি তৈরি করবে, জাইম বা এনজাইম তৈরি করবে। পরিষ্কার। এখন দেখো, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি,
ধরো উদাহরণ দিচ্ছি, মনে করো পেপসিনোজেন, পেপসিনোজেন, তাহলে তোমরা বুঝতেই পারতেছো পেপসিনোজেন, তাহলে এটা একটা কি বলতো, এটা একটা জাইমোজেন। কারণ কি, এ কি তৈরি করে, পেপসিন তৈরি করে, বা এ পেপসিনে পরিণত হয়। ব্যাপারটা কি বুঝতেছো? এ কিসে পরিণত হয়, পেপসিনে পরিণত হয়। তাহলে আমি কি বলতে পারি যে পেপসিনোজেন, পেপসিনোজেন, পেপসিনোজেন একটা কি জাইমোজেন না? কারণ কি, এটা তো নিষ্ক্রিয়, এটা সক্রিয় হবে, নাম হবে পেপসিন। এই সেল দিয়ে সক্রিয় হয় সেটা ভিন্ন প্রসঙ্গ, এই সেল দিয়ে সক্রিয় হয় সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি তুমি মনে রাখার জন্য যে পেপসিনোজেন, তাহলে যে পেপসিন তৈরি করে তাকে আমরা কি বলবো, পেপসিনোজেন। তাহলে পেপসিনোজেন, জেন মানে তৈরি করে, তাহলে পেপসিনোজেন কি তৈরি করে, পেপসিন। এজন্য এটাকে আমরা কি বলতেছি, জাইমোজেন। কি বলতেছি, জাইমোজেন। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে জাইমোজেন যারা তৈরি করে তাদেরকে আমরা কি বলবো, জাইমোজেনিক কোষ। ভাই আমাদের এই চ্যাপ্টারে পরিপাক ভাঙতে হবে, এনজাইম লাগবে, তো এইটাই তো আমাদের প্রধান কাজ, এনজাইম তৈরি করা। এই জন্য এই কোষগুলাকে আমার প্রাচীরে অসংখ্য সেল থাকুক, অসংখ্য সেল থাকুক, যত সেল থাকে থাকুক, কিন্তু আমার এই সেলগুলাকে আমরা কি বলতেছি, সাপোজ এই সেলগুলাকে আমরা কি বলতেছি, প্রধান সেল, চিফ, চিফ কোষ। কেন চিফ কোষ বলা হয় বুঝছো? কারণ এরা এনজাইম ক্ষরণ করে, অথবা এদেরকে পেপটিক কোষও বলা হয়, অথবা এদেরকে পেপটিক কোষও বলা হয়। হাই ভোল্টেজ কোশ্চিন যে জাইমোজেনিক কোষ বা চিপ কোষ বা পেপটিক কোষ কি ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে। এই যে এনজাইম, এই এনজাইমগুলো আসলে কি এনজাইম, এরা আসলে নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। পেপসিনোজেন, প্রোরেনিন, মারাত্মক ইম্পর্টেন্ট, পেপসিনোজেন, প্রোরেনিন। তাহলে প্রো মানে কি, আগের নিষ্ক্রিয় অবস্থা, প্রোরেনিন সক্রিয় হয়ে কি হবে, রেনিন হবে। বোঝা গেছে? তাহলে পেপসিনোজেন আর হচ্ছে প্রোরেনিন, ক্লিয়ার। আর আরেকটা আসে, এটা আমরা পরে আরো ডিটেইল পড়ব, সেটা হচ্ছে যে জি সেল। তো এটা মনে রাখা সোজা, জি সেল কি ক্ষরণ করে, গ্যাস্ট্রিন। জি সেল কি ক্ষরণ করে, গ্যাস্ট্রিন। কেউ যদি এই চারটাও পড়ে তাও সে পার পেয়ে যেতে পারে সমস্ত জায়গায়, সম্ভবত অ্যাডমিশনও পার হয়ে যাবে, মেডিকেল অ্যাডমিশন সহ। ঠিক আছে, বাকি তিনটা সবার জন্য না, যে মেডিকেলে ফার্স্ট হবা সে পড়বা। আরও কয়েক ধরনের আর্জেন্টিফাইন কোষ, এ কী করে, গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর তৈরি করে। যেমন ডি সেল থাকে পাকস্থলিতে, ও কী করে, সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। আবার ইন্টারোক্রোমাফিন লাইক সেল থাকে, এটা এভাবে লেখে, ইন্টারোক্রোমাফিন লাইক সেল, ইসিএলসি, এন্টারোক্রোমাফিন লাইক সেল। এ কী ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে। দেখো পাকস্থলীর যে গ্রন্থির কোষগুলা, এরা কিন্তু এন্টারোক্রোমাফিন লাইক সেল আছে, হিস্টামিন ক্ষরণ করে। ডি সেল আছে, তারা কিন্তু সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে। দেখো সোমাটোস্ট্যাটিন অ্যাসিড ক্ষরণ কমায় দেয়, আর হিস্টামিন অ্যাসিড ক্ষরণ বাড়ায়। হিস্টামিন কি করে, অ্যাসিড ক্ষরণ বাড়ায়। শোনো, আমি তোমাকে একটা কথা বলবো নাকি, বলবো? এখানে একটা খুব দামি কথা বলছি, দেখো। তাহলে পাকস্থলীতে পরিপাকের মূল এনজাইম হচ্ছে পেপসিন। খেয়াল করো তো ভাই, পেপসিনোজেন কি হয়, পেপসিন হয় না? কি দ্বারা হয় বলো, HCl। এখন শোনো, সক্রিয় হচ্ছে HCl দ্বারা। তোমরা যারা বাড়িতে মুড়ি মুড়িকির মতো গ্যাসের ওষুধ খাও ডাক্তারের পরামর্শ ছাড়া, খুব গ্যাস্ট্রিকের সমস্যা বাবা, একটু কি খাই, গ্যাসের ওষুধ খাই। কারণ গ্যাসের ওষুধটা হচ্ছে সবচেয়ে মজাদার, সবাই জানে, এবং এখন তো মানুষজন গ্যাসের ওষুধ হুটহাট চেঞ্জও করতে পারে। এইটা আমার ভাল লাগে না, ওইটা দাও, এইটাতে আমার খুব কাজ হয়, এইটা দাও। মানে ওরা তো সবাই পণ্ডিত। শোনো, যারা রেগুলার গ্যাসের ওষুধ খায় ভাইয়া, যারা রেগুলার গ্যাসের ওষুধ খায় তাদের একটা জিনিস প্রবলেম হবে, কি জানো? যারা রেগুলার গ্যাসের ওষুধ খায় তারা দেখো, তারা কিন্তু এই HCl ক্ষরণ হতে দিচ্ছে না। ভাই একটু HCl এর দরকার আছে। যারা রেগুলার গ্যাসের ওষুধ খায় তাদের কিন্তু HCl ক্ষরণ হবে না ঠিকঠাক, ফলে তাদের কিন্তু এই পেপসিনটা তুমি কি পাবা না। 1 মিনিট একটু ফোন ধরে নিই,
ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো, জি মা আমি একটু ক্লাসে ছিলাম 10। জি মা, ইমার্জেন্সি হলে বলেন মা, নাহলে আমি শেষ করে ফোন দিচ্ছিলাম। জি আচ্ছা আচ্ছা সালাম। তাহলে গ্যাসের ওষুধ খালে কী হবে বুঝতেছো? এই সেল ঠিকঠাক মতো তৈরি হবে না, ফলে তোমার প্রোটিন পরিপাককারী এনজাইম কিন্তু পাবা না। তাহলে তুমি কিন্তু প্রোটিন ঠিকঠাক মতো হজম করতে পারবা না। ব্যাপারটা কি বুঝতেছো কি প্রবলেম হবে? তাহলে কি হবে, ওই প্রোটিন কিন্তু কিডনির উপরে চাপ দিবে। এই প্রোটিন যে তখন কি করবে, তুমি তো হজম করতে পারবে না, তুমি তো খাচ্ছ ঠিকই সমানে, তাহলে প্রোটিন তুমি ভাঙতে পারছো না। তাহলে প্রোটিন কিন্তু কি করবে, ওই কিডনির উপরে যে চাপ দিবে, তোমার কিন্তু কিডনির সমস্যা হবে। দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলেও মানুষের কিডনির সমস্যা হতে পারে। সো খুব সাবধান, প্রয়োজন ছাড়া হুটহাট হুদায় মুড়ি মুড়কির মতো গ্যাসের ওষুধ খাবা না ভাইয়া, ঠিক আছে? যাই হোক, ওকে, এইটা খুবই মানে ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে পড়বা যে কেসিন, দুধের একটা প্রোটিন থাকে নাম হচ্ছে কেসিন। এই কেসিনকে প্যারাকেসিন করে রেনিন। এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় এটা হাই ভোল্টেজ কোশ্চিন, এটা 5 স্টার দিয়ে পড়বা, একদম ইনফিনিটি স্টার দিয়ে পড়বা যে কেসিনকে প্যারাকেসিন করে কে? রেনিন। রেনিন, রেনিন কোত্থেকে আসে? এই যে প্রোরেনিন থেকে আসে। প্রোরেনিন থেকে রেনিন হয়। তো প্রোরেনিন কে ক্ষরণ করে? এই যে এরা চিপ কোষ বা জাইমোজেনিক কোষ বা পেপটিক কোষ। তাহলে মনে রেখো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। অক্সেন্টিক বা প্যারাইটাল এই সেল ক্ষরণ করে, আর এটা তো পারবাই। মিউকোস সেল কি ক্ষরণ করে? মিউকাস, এটা তো পারবাই। আর জাইমোজেনিক বা সিক বা পেপটিক কোষ হচ্ছে প্রোরেনিন। জি সেল গ্যাস্ট্রিন, এটাও পারবা। তাহলে প্রোরেনিন থেকে কি হয়? রেনিন হয়। কিসের প্রভাবে? এই সেলের প্রভাবে। আর ওই রেনিন কি করে? দুগ্ধ প্রোটিনকে, কেসিনকে প্যারাকেসিন করে। আর ওই প্যারাকেসিনকে পেপসিন আবার কি বানায়? পেপটন হবে এটা, সরি এটা ক হবে না, এটা হবে, এটা বাদ, এটা হবে হলো পেপটন, এটা হবে পেপটন। পিডিএফে একটু ভুল আছে। তাহলে প্যারাকেসিনকে কি করে? পেপটনে পরিণত করে। শেষ। তোমরা কি এতটুকু বুঝেছ? বলো। তাহলে কেসিন হচ্ছে দুধের প্রোটিন। এটাকে কেসিনকে কি করে? প্যারাকেসিন করে। এটা প্রোটিন, এটা ভেঙে প্যারাকেসিন হয়, প্যারাকেসিন ভেঙে পেপটন হয়। পেপটন কি জিনিস আমি আসতেছি। ধরো ব্যাপারটা এরকম যে তুমি মনে করো একটা ইট, ইট তো ভেঙে আগে ইটের গুঁড়া হবে না, ইট ভেঙে আগে টুকরা টুকরা হবে, খোয়া হবে, তারপরে এটা ভেঙে 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 ইটের গুঁড়া হবে। তো মনে করো প্রোটিন ভেঙে কেবল পেপটন হয়েছে, এখনো অ্যামাইনো অ্যাসিড হয়নি। বুঝেছ? শেষ। ভাইরা আমার, ভাবিরা তোমার, ভালো করে শোনো। এখানে কিন্তু এই কটা কথা মারাত্মক ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে থেমে আসি, তার মানে কি এই জায়গা থেকেই প্রশ্ন হয়। প্রশ্ন করতে হয়, বুঝতে হবে। তো তুমি সারাদিন ধরে মুখস্থ করবা, কি মুখস্থ করবা? সারাদিন ধরে মুখস্থ করবা আপেক্ষিক গুরুত্ব, এগুলো একটা প্রশ্ন আসে না। অজৈব, জৈব উপাদান, এগুলো মনে থাকে নাকি? সংখ্যা ফংখ্যা এগুলো কিচ্ছু পরীক্ষায় আসবে না। যদি আসে ওই টিচারকে ধরে মারা উচিত, ওই টিচারকেই প্রশ্নগুলো দিতে হবে বারবার। ফাউল লোকজন, এগুলা মুখস্থ করে আমার কামটা কি? হ্যাঁ আমি পড়বো, পিএইচটা পড়বো, যে পাকস্থলীর পিএইচ খুব বেশি, মানে মেলা কম, অ্যাসিডিক তো 0.9 থেকে 1.5, 7-এর মেলা কম। যেখানে এর আগে বললাম 6.2 থেকে 7.4, সেখানে এটা কত? 1.5 মাত্র, 0.9 থেকে 1.5। তার মানে কি 1 থেকে 1.5 এরকম পিএইচ, মানে খুবই অ্যাসিডিক, তীব্র অ্যাসিডিক। এই সেলই তো থাকে। সারাদিনে প্রায় 2 লিটার অ্যাসিড ক্ষরণ হয়। কি বলতেছো তুমি? সারাদিনে প্রায় 2 লিটার অ্যাসিড ক্ষরণ হয়। গ্যাস্ট্রিক জুস বা জুআইস বা পাচক রস, বুঝলা? খুব ইম্পর্টেন্ট। পানি তো বলছেই তোমাকে, ওই 99 জানো কি পার্সেন্টেজ, সারারা কি সূক্ষ্মভাবে মেপেছে দেখো, 99.45। কেন ভাই 99.5 বললে কি এটা খুব দোষ হতো? 99.45 মানে তো আমি 5 লিখতে পারি না? তাহলে আমার মিলে যেত, আগেরটাও আমার 99.5, 95, 95.5 থেকে 99.5, এটাও 99.5 বলে দিতাম না, 99.45। ফাজলামের একটা লিমিট থাকা দরকার। যাই হোক, শেষ। আল্লাহ তোমাদেরকে বাঁচায় দিক। খুবই ইম্পর্টেন্ট পড়া এখান থেকে কিন্তু এই কয়টাই, হ্যাঁ, মারাত্মক ইম্পর্টেন্ট, ভুলে যেও না। আচ্ছা, এবার আসো আন্তরিক গ্রন্থি। আরেকটা গ্রন্থি আছে আন্তরিক গ্রন্থি। শোনো, আন্তরিক গ্রন্থির রসগুলাকে কি বলে এটাই তো আগে পড়তে হবে, সাক্কাস এন্টারিকাস। আর কিচ্ছু পড়বা না ভাই, এগুলা কিচ্ছু পড়তে আসো না। আন্তরিক রসও কিছুটা খারিওই,
কিছুটা অ্যাসিড, মানে এটা ক্ষারীয়ই বলতে পারো, মানে আসলে 9 পর্যন্ত উঠে যায়, 6.3 থেকে 9, দরকার নাই, এটা পড়ারই দরকার নাই, তুমি বাদ দিয়ে দাও, এগুলো বাদ, দেখলে সব বাদ, আসবে না পরীক্ষায়। সাক্কাস এন্টারিকাস, তুমি খালি পড়বা কি আন্তরিক গ্রন্থির নাম পড়বা, ক্রিপ্টস অফ লিভারকুন আর ব্রুনার্স গ্ল্যান্ড, এগুলা নিয়ে খুব ডিটেল পড়াশোনা করা যায় মজা পাওয়ার জন্য, কিন্তু আমি এখন যাচ্ছি না সেই সবে। ক্রিপ্টস অফ লিভারকুন আর ব্রুনার্স গ্ল্যান্ড, তুমি খালি একটা জিনিস একটু ইনশিওর করবা, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই, মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে এখান থেকে, যে ক্রিপ্টস অফ লিভারকুন আর ব্রুনার্স গ্ল্যান্ড। শোনো, ব্রুনার্স গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়, পরীক্ষায় আসে এটা ডিউডেনামে, অন্ত্রের কোথায় বেশি পাওয়া যায়, এটা ডিউডেনামে, ব্রুনার্স গ্ল্যান্ড। এবং এখানে কিন্তু কি আছে, এই ব্রুনার্স গ্ল্যান্ডে, এই ডিউডেনামের এই ব্রুনার্স গ্ল্যান্ডে মিউকাস সেল আছে, ওই মিউকাস সেল কি ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। ব্যাপারটা বোঝাই আমি তোমাকে, দেখো, মনে করো এটা ডিউডেনাম, বুঝো, মনে করো এটা ডিউডেনাম, তাহলে উপর থেকে এটা ধরো পাকস্থলী, তাহলে পাকস্থলী থেকে যখন একটা খাবার ডিউডেনামে প্রবেশ করতেছে, বুঝো, মনে করো এই খাবারটা পাকস্থলীতে ঢুকতেছে, ভাইরা আমার, ভাবিরা তোমার, তাকাও, তাহলে এখানে কি আছে, এই খাবারের সাথে প্রচুর অ্যাসিড ম্যাসিড আছে না, অ্যাসিড ম্যাসিড আছে তো, দেখো একে নিউট্রাল করার জন্য লিভার থেকে কি আসবে, লিভার থেকে আসবে বাইল, ক্ষারীয় রস, এদিক থেকেও আসবে কি প্যানক্রিয়াটিক রস, তাহলে এরা সব আসতেছে কি কারণে, এই অ্যাসিডকে প্রশমিত করার জন্য। তাহলে তুমি একটা কমন বেসিক জিনিস চিন্তা করো, অগ্নাশয় থেকে যে রসটা আসে সেটা হচ্ছে অগ্নাশয় রস, এটাও ক্ষারীয়, যেটা বাইল থেকে মানে লিভার থেকে আসতেছে বাইল, সেটাও কি ক্ষারীয়। তাহলে এই ক্ষারীয় দুইটা রস এই অ্যাসিডকে কি করে, নিষ্ক্রিয় করার চেষ্টা করে, কিন্তু এরা তো আসতেছে, একটু সময় তো লাগবে। বাট তার আগে খেয়াল করো, আমার এই প্রাচীরে কি আছে, তাহলে এই প্রাচীরের যে কোষ, এই প্রাচীরের যে কোষ, এই ডিউডেনামের প্রাচীরের যে গ্রন্থিগুলো আছে, সেই গ্রন্থিগুলোর মধ্যে কিছু কোষ কি ক্ষরণ করে, এখানে মিউকাস ক্ষরণ করে। কি ক্ষরণ করে বলো তো, ধরো এগুলা মিউকাস, হ্যাঁ, এগুলা মিউকাস। তাহলে এর চারিদিকে দেখো, ডিউডেনামের চারিদিকে এরকম কি আছে, মিউকাসের স্তর ডিউডেনামের চারিদিকে। তাহলে বলো তো, এই অ্যাসিড এসে এই কোষের কোনো ক্ষতি করতে পারবে, অ্যাসিড এসে ডিউডেনামের প্রাচীরের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কি, এই যে মিউকাসের স্তর আছে, মিউকাসের স্তর কে ক্ষরণ করেছে, মিউকাস, তোমরা কি জানো, মিউকাস সেল বা মিউকস সেল, জীবনে একটু কসকাস না করে চলা কঠিন, মিউকস সেল কি ক্ষরণ করেছে, মিউকাস, বুঝেছো? তাহলে এই মিউকাস সেল কোথায় থাকে, এই ব্রুনার্স গ্ল্যান্ডের সেল, ব্রুনার্স গ্ল্যান্ডেও এরকম, ব্রুনার্স গ্ল্যান্ডের মধ্যেও মিউকাস সেল আছে, পাকস্থলীর প্রাচীরে যেমন মিউকাস সেল আছে, সেরকম এখানেও কি আছে, মিউকাস সেল আছে। তো যাই হোক, এত কিছুর দরকার হবে না, তুমি খালি পড়বা যে ব্রুনার্স গ্ল্যান্ড কোথায় পাওয়া যায় বেশি, ডিউডেনামে, শেষ। আর ওভারঅল অন্ত্রে কি থাকে, ক্রিপ্টস অফ লিভারকুন থাকে, গ্রন্থি। কোষের নাম আসবে, এই যে কোষ, একটা হলো গবলেট কোষ, প্যানেথ কোষ, আর্জেন্টাফাইন কোষ, অ্যাটলিস্ট তুমি এই দুটার নাম পড়বা, গবলেট কোষ আর প্যানেথ কোষ, খুবই পরীক্ষায় আসবে। আমি স্ট্রেট ফরওয়ার্ড বলে দিই, গবলেট কোষ কোথায় পাওয়া যায়, আমি তো বলতেছি এগুলো হচ্ছে আন্তরিক গ্রন্থি, ক্রিপ্টস অফ লিভারকুন এবং ব্রুনার্স গ্ল্যান্ড দুটাই তো আন্তরিক গ্রন্থি, তার মধ্যে ব্রুনার্স গ্ল্যান্ড আমি বললাম ডিউডেনামে পাওয়া যায়, তো ডিউডেনামে কোন গ্ল্যান্ড পাওয়া যায়, ব্রুনার্স গ্ল্যান্ড, এভাবে প্রশ্নটা আসতে পারে। আরেকটা প্রশ্ন আসে, গবলেট সেল, প্যানেথ সেল, এগুলো তো ক্রিপ্টস অফ লিভারকুনের কোষ, সবই ঠিক আছে, কিন্তু গবলেট কোষ কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি, দেখো ক্ষুদ্রান্তেও পাওয়া যায়, বৃহদান্ত্রেও পাওয়া যায়, অন্ত্রেই তো পাওয়া যায়, তোমরা এটা মনে রাখো, বৃহদান্ত্রে বেশি পাওয়া যায়, পরীক্ষায় আসে, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তাহলে গবলেট কোষ কোথায় বেশি পাওয়া যায়, বৃহদান্ত্রে, গবলেট কোষ কোথায় বেশি পাওয়া যায়, বৃহদান্ত্রে পাওয়া যায়। এখন ক্ষুধা লাগছে, কি খাবো বলেন, আর একটু, আর এখন কিছু খাওয়া না, আমার শেষ প্রায়। আর পরীক্ষায় যদি আসে যে ক্ষুদ্রান্তের প্রাচীরও কয় স্তর বিশিষ্ট, এটাও 5 স্তর বিশিষ্ট, ওই একই, সেরোসা পেশি, সাবমিউকোসা, মাস্কুলাস মিউকোসা, মিউকোসা, সবার ভিতরের স্তরের নাম হচ্ছে মিউকোসা। ওকে, তাহলে এটা কিন্তু পরীক্ষায় কি আসবে বুঝতেছো, গবলেট কোষ কোথায় বেশি পাওয়া যায়, গবলেট কোষ, প্যানেথ কোষ, এগুলা কিসের কোষ, মিউকোসা স্তরের কোষ। একটা ছবি আছে বইয়ে দেখবা, এই যে দেখো ছবি আছে, দেখো গবলেট কোষ কি ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে, দেখছো গবলেট কোষ কি ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে, শেষ।
এই যে এন্ডোক্রাইন, ওই যে এন্ডোক্রাইন কথাটা আছে, এন্ডোক্রাইন সেল, হরমোন নিঃসরণকারী কোষও আছে। পেনেত কোষ কি ক্ষরণ করে? লাইসোজাইম। এটা একটু পড়ো তো ভাই। গবলেট কোষ মিউকাস আর পেনেত কোষ লাইসোজাইম। তাহলে তোমরা কি পড়বা? তোমরা পড়বা যে ক্রিপ্টস অফ লিভার কোন, বিরাট কোহলি, ক্রিপ্টস অফ লিভার কোন, ক্রিপ্টস অফ লিভার কোন মনে করো। তাহলে ক্রিপ্টস অফ লিভার কোনের যে সেলগুলা, তার মধ্যে তোমাকে দুটা সেল পড়তে হবে, একটা হলো গবলেট সেল আর একটা হলো পেনেত সেল। এই গবলেট সেল হচ্ছে মিউকাস ক্ষরণ করে, পেনেত সেল হচ্ছে কি ক্ষরণ করে? লাইসোজাইম ক্ষরণ করে। খুবই খুবই ইম্পর্টেন্ট, লাইসোজাইম ক্ষরণ করে আর ও কি ক্ষরণ করে? মিউকাস ক্ষরণ করে। পরীক্ষায় আসবে গবলেট কোষ কোথায় বেশি পাওয়া যায়? অন্ত্রে তো পাওয়া যায়, ক্ষুদ্রান্তেও পাওয়া যায়, বৃহদান্তেও পাওয়া যায়, তবে গবলেট কোষ বেশি পাওয়া যায় কোথায়? বৃহদান্ত্রে। গবলেট কোষ বেশি পাওয়া যায় কোথায়? বৃহদান্ত্রে। শেষ, আর কিছু পড়ো না। বাইল তো অলরেডি আমরা পড়ে ফেলেছি, ডেইলি আমরা প্রায় 1 লিটার, 500 থেকে 1 লিটার। পিএইচও আমরা জানি যে ক্ষারীয়, 7-এর বেশি, 8 থেকে 8.5 মতো। পানি ওই 97 থেকে 98, আর কিছু পড়ার দরকার নেই। এর মধ্যে কি থাকে সেটাও আমরা পড়েছি, আমরা গতদিন পড়েছি যে এর মধ্যে এই পিত্ত লবণ থাকে, খুবই ইম্পর্টেন্ট। পিত্তরঞ্জক থাকে, বিলিরুবিন, বিলিভার্ডিন, আমরা পড়েছি এগুলো। কোলেস্টেরল থাকে, অ্যান্টিবডি থাকে। পার্সেন্টেজগুলো পড়া লাগবে না, মনে থাকবে না। তাও একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যদি আমি একটু ছোট করে দিই তাহলে হয়তো স্ক্রিনশটটা নিতে পারবা। এটা দেখো, এবার আসো অগ্নাশয়। আমরা তো লিভার পড়ে ফেলেছি, অগ্নাশয়। অগ্নাশয় আমি খুব বেশি কথা বলবো না। পিএইচটা দেখো, ওই যে 8 থেকে 8.5-এর কাছাকাছি, প্রায় 8 থেকে 8.5, মানে ক্ষারীয় এগুলো, হ্যাঁ, ক্ষারীয় রস। লিভার এবং প্যানক্রিয়াস থেকে ক্ষারীয় রস আসে, ডিউডেনামে আসে, তাই না? তো দেখো এই ছবিটা দেখো, প্যানক্রিয়াসের মধ্যে আসলে কিভাবে থাকে বিষয়টা দেখো। এই ছবিটা দেখলে তোমাদের ব্যাপারটা পরিষ্কার হবে। এটা ইন্টারনেটেও সুন্দর সুন্দর রঙিন ছবি আছে, আমি আসলে এটা সাদা কালো করে ফেলেছি ভুল করে। আমি যেটা দেখাতে চাচ্ছি, দেখো, এটা যদি প্যানক্রিয়াস হয়, মনে করো এটা হচ্ছে প্যানক্রিয়াস, মনে করো এটা হচ্ছে একটা প্যানক্রিয়াস, এটা ধরো একটা প্যানক্রিয়াস, ঠিক আছে? তাহলে প্যানক্রিয়াসের মধ্যে ভিতরে দেখো, এগুলো হচ্ছে থলি, বুঝলা? এগুলো হচ্ছে এক একটা কি, এগুলো হচ্ছে এক একটা থলে, এগুলো হচ্ছে এক একটা থলে। থলের মধ্যে এরকম, থলের ভিতরের প্রাচীরে এরকম কি আছে? কোষ আছে। তো সোজা কথা বোঝো, আমি অত ডিটেল যাচ্ছি না, জাস্ট জিনিসটা বোঝো যে এই কোষগুলা থেকে রস আসতেছে, এই কোষগুলা থেকে রস আসতেছে, এই যে রস, এই রসের মধ্যে কি আছে? এনজাইম আছে। এই রসের মধ্যে কি আছে? এনজাইম। 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 সব পরিপাককারী এনজাইম আছে, তাই না? শর্করা আছে, আমিষ আছে, স্নেহ পরিপাককারী এনজাইম আছে, সব এনজাইম আছে। তাহলে এগুলো হচ্ছে এনজাইমের খনি। তো এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে অ্যাসাইনি। এগুলাকে বলে অ্যাসাইনি। এগুলাকে কি বলে? অ্যাসাইনি। থলিগুলাকে বলে অ্যাসাইনি। এছাড়া তোমরা জানো যে কিছু কিছু কি আছে? সেল আছে। প্যানক্রিয়াসের মধ্যে এরকম সেল আছে, ওই থলে ছাড়াও আলাদা আলাদা সেল আছে। কি সেল আছে? দেখা যাচ্ছে যে এখানে কিছু সেল, দেখা যাচ্ছে এই সেলগুলো হয়তো গ্লুকাগন ক্ষরণ করে, এই সেলগুলো হয়তো গ্লুকাগন ক্ষরণ করে, দেখা যাচ্ছে এই সেলগুলো হয়তো ইনসুলিন ক্ষরণ করে। তাহলে এরকম বিভিন্ন ধরনের সেলের গুচ্ছ আছে। এগুলাকে বলতে পারো যে পুরো একটা দেশের মধ্যে দ্বীপের মতো, দ্বীপপুঞ্জ, আইলেটস বলা হয়। ল্যাঙ্গারহ্যান্স এটা আবিষ্কার করেছে, তাই ওর নাম অনুসারে বলা হয়েছে ওর দ্বীপ, মানে ওর কিনে নিয়েছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে তোমরা দেখো এরা হচ্ছে কি ক্ষরণ করে? এরা হরমোন ক্ষরণ করে। সুতরাং হরমোনটা কি? হরমোনটা কিন্তু নিজস্ব নালীপথে ব্লাড দিয়ে বের হবে, নিজস্ব নালীপথে আসবে, হ্যাঁ, নিজস্ব নালীপথ দিয়ে। এই যে ব্লাড, এটা কিন্তু ব্লাডে আসবে। আমরা কি জানি হরমোন কি হয়? হরমোন রক্তের মাধ্যমে, ভুল বলতেছি। হরমোন কি হয়? মানে প্যানক্রিয়াসের নল দিয়ে তো আর হরমোন আসবে না, প্যানক্রিয়াসের নল দিয়ে এনজাইম যাবে। যেহেতু হরমোন কি হয়? রক্তের মাধ্যমে। সুতরাং এই হরমোনগুলো তৈরি হয়ে কোথায় চলে আসবে? রক্তে চলে আসবে। আমি যদি তোমাকে দেখাই, ধরো এটা হচ্ছে তোমার প্যানক্রিয়াস, সাপোজ, ঠিক আছে? তাহলে মনে করো এগুলো হচ্ছে আমাদের থলি, মনে করো এগুলো হচ্ছে আমাদের থলি, সাপোজ। এই একদম খুব সহজ করে দেখাচ্ছি, দেখো, মনে করো এগুলো হচ্ছে আমাদের থলি, এই যে এগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনি, মনে করো। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের নল, হ্যাঁ, এদিক দিয়ে এদিকে এখানে এসে কি যুক্ত হবে? এদিক থেকে বাইল ডাক্টও আসবে, হ্যাঁ, কমন বাইল ডাক্ট। এদিক থেকে আসবে কি? কমন বাইল ডাক্ট। আর এদিক থেকে যাচ্ছে কি? প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্টের একটা নাম কি? ডাক্ট অফ ওয়ারসান, ডাক্ট
ডাক্ট অফ ওয়ারসাং, এটা পরীক্ষায় আসতে পারে। প্যানক্রিয়াটিক ডাক্টের আরেকটা নাম হচ্ছে ডাক্ট অফ ওয়ারসাং, ডাক্ট অফ ওয়ারসাং। তো যাই হোক, এটা অগ্নাশয় নালী। এই অগ্নাশয় নালী আর এদিক থেকে পিত্তনালী, এটা মিলে এখানে কি হয়, স্ফীত হয়। এই স্ফীত অংশ, এই যে স্ফীত অংশটার নাম কি, স্ফীত অংশটার নামই হচ্ছে অ্যাম্পুলা অফ ভাতার, অ্যাম্পুলা অফ ভাতার। ঠিক আছে, অ্যাম্পুলা অফ ভাতার, স্ফীত অংশটার নামই কি, অ্যাম্পুলা অফ ভাতার। তো ব্যাপারটা বোঝো। তো ধরো এটা এরকম, এখন দেখো তাহলে এগুলা থেকে কি বের হচ্ছে, রস। এই রসগুলাতে এনজাইম, এগুলো তো নিজস্ব নালী পথে আসবে, অগ্নাশয়ের নিজস্ব নালী পথে। কিন্তু খেয়াল করো এই জায়গায় এরকম কিছু কোষ থাকে, খেয়াল করো এখানে মনে করো কিছু কোষগুচ্ছ আছে, হ্যাঁ, এই কোষগুচ্ছ। তাহলে এই কোষগুচ্ছগুলা থেকে কি বের হবে, হরমোন বের হবে। এই হরমোনগুলো ডাইরেক্ট কিসের মধ্যে আসবে, রক্তের মধ্যে। হরমোনগুলো ডাইরেক্ট কোথায় আসবে, রক্তে। তাহলে এগুলাই হচ্ছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। মনে করো এখানে আছে কিছু, মনে করো এখানে আছে কিছু, এরকম। এগুলো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে কয় ধরনের কোষ আছে, 4 ধরনের কোষ আছে। তোমাকে খালি জানতে হবে যেটা, যে এখানে মোট 4 ধরনের সেল। এটা একটা হাই ভোল্টেজ, এখানে 500টা স্টার না ইনফিনিটি স্টার চিহ্ন দাও, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। যে আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল আর হচ্ছে গামা সেল, মোট 4 ধরনের সেল থাকে। আইলেটসে বা দ্বীপপুঞ্জে মোট কয় ধরনের সেল থাকে, 4 ধরনের সেল থাকে। এর মধ্যে আলফা সেল কি ক্ষরণ করে, গ্লুকোজ, সরি মানে আলফা সেল কি ক্ষরণ করে, গ্লুকাগন ক্ষরণ করে। পরীক্ষায় এটা খুবই হাই ভোল্টেজ, এটা নবম অধ্যায়েরও পড়া, অষ্টম অধ্যায়েরও পড়া। আলফা সেল গ্লুকাগন ক্ষরণ করে, গ্লুকাগন গ্লুকোজ লেভেল কমায়, বাড়ায়। মনে রাখো গ্লুকাগনের ফ্রেন্ড হলো গ্লুকোজ। যেখানে গ্লুকাগন থাকবে সেখানে যখনই গ্লুকাগন মনে করো বাড়ির থেকে বের হয়ে ওর ফ্রেন্ডকে ডেকে নেবে, দোস্ত তাড়াতাড়ি চলে আসো খেলাধুলা করি, বাস জি ফর জি, গ্লুকাগনের জন্য চলে আসবে গ্লুকোজ, আইসা খেলা শুরু করে দেবে দুজন মিলা। তাহলে রক্তে যখনই গ্লুকাগন আসবে ও কাকে ডেকে নিয়ে আসবে, গ্লুকোজকে। তাহলে গ্লুকাগন গ্লুকোজ লেভেল বাড়াবে। ইনসুলিন হলো গ্লুকাগনের বড় ভাই। এ বিটা সেল মানে কি, এর কামই কি, বাইট করা, মারা। ইনসুলিন আইসাই মার দিবে গ্লুকাগনকে, যে তোকে যদি দেখছি আর কখনো গ্লুকোজের সাথে খেলছিস তাহলে তোর খবর আছে। তো এই জন্য ইনসুলিন যখনই রক্তে আসবে, ইনসুলিনকে দেখা মাত্র ভয়ে গ্লুকোজ পালিয়ে যাবে। তাহলে গ্লুকোজ লেভেল কমায় দিবে। ইনসুলিন গ্লুকোজ লেভেল কি করে, কমায় দেয়। ইনসুলিন গ্লুকোজ লেভেল কি করে, কমায় দেয়। দেখো ডেল্টা সেল থেকে ক্ষরণ হয় সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন হচ্ছে সবার বড় ভাই। সোমাটোস্ট্যাটিন এসে বলবে ইনসুলিনকে, এই তুই কি করতেছিস, থাক, ওরা ছোট মানুষ খেলতেছে, খেলুক না, সমস্যা কি তোর। তখন সোমাটোস্ট্যাটিনকে দেখে একটু সাহস পাবে গ্লুকাগন, ফলে রক্তে আবার গ্লুকোজ বাড়বে। তো যাই হোক, তাহলে বুঝলা, এ হলো আসলে আলফা বিটা দুটাকেই নিয়ন্ত্রণ করে। সোমাটোস্ট্যাটিন কি করে, আলফা বিটা দুটাকেই নিয়ন্ত্রণ করে। আর লাস্টে হচ্ছে পিপি সেল বা গামা সেল বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল। এর দুটা কাজ পরীক্ষায় খুবই আসে, যে প্যানক্রিয়াটিক জুস ক্ষরণ কমায় দেয়, মনে রেখো, খুবই ইম্পর্টেন্ট, এবং ক্ষুধা নিবারণ করে। আমরা যখন খাওয়ার পরে আমাদের একটা সময় কি হয়, আর ক্ষুধা লাগে না, ডিউ টু গামা সেল। এই গামা সেল কি ক্ষরণ করে, পিপি হরমোন ক্ষরণ করে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এ কি করে, জুস ক্ষরণ কমায় দেয়, প্লাস এ ক্ষুধা নিবারণ করে। শেষ। দেখো খুবই অল্প পড়া, কিন্তু এই একাডেমিক আরেকটা পরীক্ষায় প্রশ্ন আসে যে পাকস্থলী নিজে পরিপাক হয় না কেন। তোমাদেরকে আমি একটু কি বললাম, যে এই যে পাকস্থলীর প্রাচীর, এই প্রাচীরে এখানে কি আছে, মিউকস সেল আছে না। তাহলে বোঝো তো, এ যখন ভিতরে মিউকাস ক্ষরণ করবে, তাহলে এ কি ক্ষরণ করতেছে, মিউকাস। তাহলে এর চারিদিকে এরকম মিউকাসের আস্তরণ থাকবে না, চারিদিকে কি থাকবে, মিউকাসের আস্তরণ থাকবে। এখানে এই সেলও ক্ষরণ হচ্ছে, তাহলে বোঝো এর চারিদিকে মিউকাসের আস্তরণ আছে, মিউকাসের আস্তরণ। তাহলে এই সেল এই মিউকাস স্তর ভেদ করে প্রাচীরের কোনো ক্ষতি করতে পারবে না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা তোমাদেরকে আমি শিখাইছি যে এখানে কিছুটা বাইকার্বনেটও থাকে, ওই বাইকার্বনেট এই সেলকে প্রশমিত করে, এই দুটা কারণ।
তাহলে মনে রাখবা যে একটা হলো মিউকাস স্তর, পাকস্থলীর যে মিউকাস স্তর মানে কি, মিউকাস সেল দিয়ে যে স্তর সেটাই মিউকাস স্তর। মিউকাস সেল দিয়ে যে স্তর সেটাই মিউকাস স্তর। আসলে সে কি ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। এই মিউকাস ভেদ করে এই সেল কি করতে পারে না, এই মিউকাস ভেদ করে এই সেল পাকস্থলীর প্রাচীরকে নষ্ট করতে পারে না, 1। 2 নাম্বার, ওই অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয় বাইকার্বনেট। আরেকটা জিনিস হইতে পারে যে এখানে যে এনজাইম ক্ষরণ হয়, এনজাইমগুলা কি হিসাবে ক্ষরণ হয়, নিষ্ক্রিয় পেপসিনোজেন। এই এনজাইমগুলা তো আমিষ পরিপাককারী, তাহলে এর পিছনে তো এরকম গোস্ত টোস্ত আছে, মানে পাকস্থলীর প্রাচীর তো 5 স্তর বিশিষ্ট। কয় স্তর, 1 2 3 4 5, 5 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট, 5 স্তর। তো এর মধ্যে তো যেমন এই দুটা স্তর কি, এগুলো তো পেশি টেশি আছে না এগুলোতে, তাহলে পেশি মানে তো গোস্ত। তাহলে এমন হতে পারে এনজাইমটা এগুলাকে খেয়ে ফেলতেছে না কেন, এগুলোকে ভেঙে ফেলতেছে না কেন, কারণ ও তো যাইতেই পারবে না, এই মিউকাস স্তর ভেদ করে তো যাইতেই পারবে না। প্লাস 2 নম্বর কথা হচ্ছে যে ও নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। কি অবস্থায় ক্ষরণ হয়, নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরণ হয়। আর আরেকটা কথা হচ্ছে যে এই কোষগুলো একটার সাথে আরেকটা এতটাই টাইটভাবে লেগে থাকে যে কোনো গ্যাপও থাকে না যে ওই দিক দিয়ে ঢুকবে সে, বুঝতে পেরেছে? এই জন্য পাকস্থলীর নিজে পরিপাক হয় না। এটা খ নাম্বার প্রশ্নে আসে যে পাকস্থলী কেন নিজে পরিপাক হয় না। লিভার অলরেডি আমি তোমাদেরকে পড়াই ফেলছি, লিভারে আর যাব না, শেষ। আজকে আর কিছু বললে তোমাদের মন খারাপ হয়ে যাবে। আমি তো তোমাদেরকে কিছু পড়াইনি, তাতেই দেখছো কতগুলা পড়া হয়েছে। আমি কি আজকে তোমাদেরকে কিছু পড়াইছি বলো? আজকে আর না, কারণ মানে আজকে পড়াইলে মনোযোগ পাবো না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা আমাকে এতটুকু ফিডব্যাক দিবা, দেখো কি কি পড়বা তোমরা। অগ্নাশয় যে 4টা সেল আছে ভাইয়া, অগ্নাশয়ের 4টা সেল পড়বা। কোন সেল কোন হরমোন ক্ষরণ করে, কোন হরমোনের কি কাজ, এইটা একটা পড়া। আর লিভারের পড়া আমি তো আলাদা আলাদা করে পড়াইছি প্রত্যেকটা, লিভার আর আসতেছি না আমি। লিভারের অগ্নাশয়ের যে রস, পিএইচটা পড়বা, শেষ। ক্ষুদ্রান্তের মধ্যে তোমরা পড়বা হচ্ছে আন্তরিক রস, ওইখানে ক্রিপ্স অফ লিভার কোন আর বুনার্স গ্ল্যান্ড। এই ক্রিপ্স অফ লিভার কোনের যে সেল, গবলেট সেল প্যানেট সেল, কে কোনটা ক্ষরণ করে, গবলেট সেল মিউকাস আর প্যানেট সেল লাইসোজাইম। এই যে গবলেট সেল আছে না, এই গবলেট সেল কোথায় বেশি পাওয়া যায়, ক্ষুদ্রান্তে না বৃহদান্তে? বৃহদান্তে বেশি পাওয়া যায়, এইটা একটা এমসিকিউ, শেষ। আর সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে পড়বা পাকস্থলীর প্রাচীর 5 স্তর, এর মধ্যে মিউকোসা স্তরটা ভালো করে পড়বা। যে মিউকোসা স্তরে 40 মিলিয়ন গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, এই গ্যাস্ট্রিক গ্রন্থির সেলগুলা পড়বা। কোনটা অক্সেন্টিক সেল, কোনটা প্যারাইটাল সেল, অক্সেন্টিক বা প্যারাইটাল সেল কি ক্ষরণ করে, জি সেল কি ক্ষরণ করে, মিউকস সেল কি ক্ষরণ করে, চিপ কোষ বা জাইমোজেনিক বা পেপটিক কোষ কি ক্ষরণ করে, পারলে আরও 2-3টা সেলের নামও পড়বা। আর ওখান থেকে খুবই ইম্পর্টেন্ট, রেনিন কেসিনকে প্যারাকেসিন করে, আর প্যারাকেসিন পেপসিন দিয়ে কি হয়, পেপটনে পরিণত হয়, এই অংশটুকু পড়বা। আর লালা গ্রন্থি থেকে কি পড়বা বুঝছো তো, 2টা রোগ পড়বা, জেরোস্টোমিয়া আর হচ্ছে ডিসজিউসিয়া। দীর্ঘদিন জেরোস্টোমিয়া থাকলে কি হবে, ডিসজিউসিয়া হবে। আর যে মামস হয় কিসের, প্যারোটিড গ্ল্যান্ড ফুলে গেলে। 3টা গ্ল্যান্ড 3টা স্টেনসেন, হোয়াটটন, রিভিনাস, 3টা নলের নাম পড়বা। স্টেনসেন নলটা কোথায় ওপেন হয়, সেকেন্ড ঊর্ধ্বমোলারের বিপরীতে, শেষ। মুখের লালাতে লাইসোজাইম থাকে, ইমিউনোগ্লোবিন এ থাকে, বাইকার্বনেট থাকে, এনজাইম তো থাকে, টায়ালিন মল্টেজ। এই তো পড়া, তোমরা কি বুঝলা? আজকে কিন্তু আমাদের নেটের লাইন একটুও ডিস্টার্ব করেনি। আজকের ক্লাসটা তন্ময় ধর, এত কঠিন কেন বায়োলজি? না না না, আজকে আমরা কঠিন পার্ট কিছু পড়াইনি। আমরা আপনাকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি, সেখানে আপনাকে কিছু মজার জিনিস উপহার দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি পিডিএফটা দেখি দেওয়া যায় কিনা, চেষ্টা করব নি। আল্লাহ হাফেজ, তাহলে আসসালামু আলাইকুম। আল মন্তাসির, আমি স্লাইডের পড়া ভালো লাগে না, এটা তো আমি জানি। আমি তো তোমাকে বলছি যে স্লাইডে আমি নিজেই পড়াই না। তাহলে এই অংশটা যখন আমি একাডেমিক ব্যাচে পড়াই, তখন তো ধরো যে দীর্ঘদিন সময় নিয়ে পড়াই, তখন দেখা যাচ্ছে একদিন শুধু পাকস্থলীই পড়াইলাম, একদিন শুধু পরিপাক নালীই পড়াইলাম,
একদিন শুধু লালা গ্রন্থিই পড়াইলাম, এখন কি তোমার এতটা সময় আছে? নাই। তাই লিভার পড়াইতে আমি 3টা ক্লাস লাগাইছি। তাহলে সব কিছুই তো ডিটেইলে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। সম্ভব তো, আমাদের দ্বারা তো অসম্ভব কিছু নেই, এটা তো বুঝে গেছো না। আমি যদি চাই যে তোমাকে প্রত্যেকটা এক গবলেট সেল নিয়ে তো একদিন ক্লাস নেওয়া যাবে, এক জিহ্বা নিয়ে তো একদিন ক্লাস নেওয়া যাবে, দাঁত নিয়ে একদিন ক্লাস নেওয়া যাবে, কিন্তু আমাকে তো কনসাইজ করে নিয়ে আসতে হবে। দিন শেষে পরীক্ষায় যে কটা জিনিস আসবে সে কটা জিনিস পারলেই তো তোমার ঝামেলা শেষ। তা আজকে দেখো খুবই কম পড়ায় দিছি না, দাঁত থেকে অল্প 4-5টা জিনিস, জিহ্বা থেকে খালি মিলতি পড়ায় দিছি, 5 থেকে 10 কয়েকদিন পর 5 থেকে 10 দিন পর পর নতুন নতুন উঠবে, শেষ। জিহ্বা দাঁত 2 মিনিট লাগবে পড়তে, লালা গ্রন্থি 3-4 মিনিট, 2-3 মিনিট লাগবে। যা সময় দিবা কোথায়? পাকস্থলিতে সময় দাও। গবলেট সেল বেশি পাওয়া যায় বৃহদান্তে, পড়াই তো শেষ, ওখানে তার কোনো পড়াই নাই। গবলেট আর পেনেথ এই দুটাই তো কি ক্রিপস অফ লিভার কোনের কোষ, ব্রুনার্স গ্ল্যান্ড ডিউডেনামে থাকে, শেষ। আর তো কিছু পড়া নাই ওখানে। আলফা বিটা ডেল্টা গামা দেখো, আমি যদি বলি 4-5 মিনিটে পড়া শেষ, তোমরা যে মনে করতেছো এত পড়া, কিন্তু পড়াটা তো বেশি না, খুবই অল্প, 3-4 মিনিটে পড়া শেষ হয়ে যাবে। এগুলো তোমরা যখন একটু ম্যাচিউরড হবো আর একটু, তখন দেখবা যে এগুলোতে সময় বেশি লাগে না। তাহলে ইনশাল্লাহ আশা করছি আমরা আর 2টা ক্লাসে পরিপাক চ্যাপ্টার শেষ করে দেবো। আমার আগামী ক্লাসটা খুবই হাই ভোল্টেজ ক্লাস। আগামী ক্লাসটা হবে পরিপাক এবং শোষণ, এই অধ্যায়ের আসল পড়া, পরিপাক এবং শোষণ। এবং নেক্সট ক্লাসে বাকি যেগুলো থাকবে, তাহলে মোটামুটি 4 আর 2 6টা ক্লাস লাগবে, হ্যাঁ আশা করছি। তাহলে বুঝেছো এটা কেন স্লাইডে পড়াইলাম ইন্তিসার? ছোটবেলা থেকে বায়োলজি ভয় লাগে। হ্যাঁ ভয় লাগে, কারণ তোমরা লিভারের কাজ মুখস্থ করো, যে তোমরা পরিপাক মুখস্থ করো, যে কিছু জিনিস মুখস্থ তো করতেই হয়, সেগুলো তো একটু কঠিন লাগেই ভাইজান। ফিজিক্স কেমিস্ট্রির মতো দেখলে এত মানে মজা যখন পাবা, তোমাকে যদি আমি বুঝাই যে লিভার তোমার কলজার টুকরা, তাহলে তোমার মজা লাগবে। এখন এখানে তো জাস্ট কিছু ইনফরমেশান দিয়েছি, এই জন্য একটু কঠিন লাগছে। আমাদের একটু মিক্সড করে নিয়েই পড়তে হয়, ইনফরমেশান প্লাস বোঝানো সব কিছু মিলিয়েই তো, এই কারণে আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ যাদের আজকে স্লাইডে মন খারাপ হইলো, আগামী দিন তাদেরকে আমি পুষিয়ে দিব। নেক্সট দিন কেউ ক্লাস মিস করো না, নেক্সট ক্লাস একটা বাম্পার ক্লাস হবে, ঠিক আছে, একটা ওয়ার্ল্ড ক্লাস হবে। আগামী দিন আমরা পড়ব পরিপাক এবং শোষণ, এবং আমি শিওর যে অনেক কিছুই তুমি নতুন শিখবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড কোঅপারেশন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য।